আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষর একটি মাহেন্দ্রক্ষণ আমরা আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো এর শেষ দিনের একটি সেমিনারে। হাইটেক 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 স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার এবং ডিজিটাল কানেক্টিভিটি সেমিনারে, যেখানে আমরা আজকে কথা বলবো বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে, এবং আমাদের সাথে খুবই ইম্পর্টেন্ট কিছু গেস্ট এসে যুক্ত হয়েছে। আমি একে একে সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দিব। ইন্ট্রোডিউস করে দেওয়ার শুরুর দিকে যাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, মিস্টার আশিকুর রহমান তানিম, সিইও অফ থিং গ্রুপ। আশিক ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেমিনারে। ইনভাইট করছি আমাদের অতি পরিচিত আমাদের এএনএম শফিকুল ইসলাম স্যার, ডিরেক্টর বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, এবং লাস্ট বাট নট লিস্ট ইনভাইট করছি আমাদের খুবই পরিচিত এবং খুবই পরিচিত একজন মুখ, আমাদের বিকর্ণ কুমার ঘোষ স্যার, অ্যাডিশনাল সেক্রেটারি আইসিটি ডিভিশন। আমি আপনাদের সবাইকে ইনভাইট করছি আমাদের সেমিনারে, এবং আমরা আজকে কথা বলবো হাইটেক ইনফ্রাস্ট্রাকচার এবং ডিজিটাল কানেক্টিভিটি নিয়ে। শুরুতে চলে যাব হচ্ছে হলো বিকর্ণ কুমার ঘোষ স্যারের কাছে, তার কিনোট স্পিচ নিয়ে, এবং একের পর এক আমরা পর্যায়ক্রমে কথা বলবো বিভিন্ন পার্টে এই সেমিনারে। চলে যাচ্ছি বিকর্ণ কুমার ঘোষ স্যারের কাছে। স্যার, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, খুব পরিষ্কার শুনতে পাচ্ছি। আমি আমার একটা প্রেজেন্টেশন আছে, আমি পাওয়ার পয়েন্টে প্রেস করব, যদি আপনি অনুমতি দেন। জি জি, প্লিজ। স্ক্রিনটা কি দেখা যায়? জি, দেখা যাচ্ছে। আমাদের ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো 2021 এটা আজকে শেষ দিন। এই দিনের হাইটেক ইনফ্রাস্ট্রাকচার এবং ডিজিটাল কানেক্টিভিটি সেমিনারে এখানে অ্যাঙ্কর করছেন আমার খুব প্রিয় মুখ, ইন্সপায়ারিং বাংলাদেশের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ইমরান ফাহাদ। আছেন থিং গ্রুপের সিইও মিস্টার আশিকুর রহমান তানিম। রয়েছেন বাংলাদেশ হাইটেক পার্কের সম্মানিত পরিচালক আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব এএনএম শফিকুল ইসলাম। রয়েছেন হাইটেক পার্কের কর্মকর্তাবৃন্দ, আমার সহকর্মী যারা সহ ডিডি এক্সপোর সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, এবং ফেসবুকে যারা দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভ সকাল, আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। আমাদের আজকে এই বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব বাংলাদেশের ডিজিটাল কানেক্টিভিটি। আমার নাম বিকর্ণ কুমার ঘোষ, বলেছেন আমাদের অ্যাঙ্কর, সম্মানিত অ্যাঙ্কর। আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত আছি। শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা একসাথে উদযাপন করছি আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, 50 বছর পূর্তি হলো, এবং আমাদের জাতির জনকের জন্ম শতবার্ষিকী, মুজিব শতবর্ষ। আমাদের এই স্বাধীনতা আমাদের ইতিহাসে সবচাইতে গৌরবময়, সবচাইতে মহিমা মণ্ডিত অর্জন। এই অর্জনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের জাতির জনক। আমরা সবাই জাতির জনকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার রুহের শান্তি কামনা। একই সাথে আমাদের এই স্বাধীনতার জন্য 30 লক্ষ মুক্তিযোদ্ধা জীবন দিয়েছিলেন। আমরা তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের রুহের মাগফিরাত কামনা। জাতির পিতা স্বপ্ন দেখিয়েছিলেন এবং দেখেছিলেন আমাদের দেশকে স্বাধীন করার, এবং আমাদের দেশটিকে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। কিন্তু জাতির পিতার সে স্বপ্ন পুরোপুরি পূরণ হয়নি। আমাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু সোনার বাংলার পরিপূর্ণ বাস্তবায়ন তিনি করে যেতে পারেননি। জাতির জনকের সুযোগ্য সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সোনার বাংলাকে আধুনিক রূপ, ডিজিটাল বাংলাদেশ তিনি আমাদেরকে
সেই স্বপ্নের কথা বলেছেন, পথ দেখিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন। 2008 সালে 12 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেন এবং আজ 2021 সালে আমরা ডিজিটাল বাংলাদেশের পরিপূর্ণ বাস্তবায়ন করেছি। একেবারে সামনের সারি থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এবং এই ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল কানেক্টিভিটিতে যা যা হয়েছে তার প্রায় পুরোটাই মাননীয় প্রধানমন্ত্রী ব্রেন থেকে এসছে। তিনি আমাদেরকে সার্বিকভাবে নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের আরেক যোদ্ধা যিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার, আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদ, আমরা তার প্রতিও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের অর্জনে তিনি সর্বতভাবে আমাদেরকে ডিরেকশন দিয়েছেন এবং আমাদেরকে নির্দেশনা এবং সার্বিক নেতৃত্ব দিয়েছেন আমরা যে জায়গায় এসেছি। সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ, শিপিজি দর্শন এবং 3টি বাতিঘর আমাদের ডিজিটাল বাংলাদেশে। একটি হলো আমার গ্রাম আমার শহর, দ্বিতীয়টি হলো তারুণ্যের শক্তি এবং তৃতীয়টি হলো সুশাসন। এই 3টি বাতিঘরকে কেন্দ্র করে আমাদের জয়যাত্রা আমরা এগিয়ে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 5টি মাইলস্টোনে বিভক্ত করে আমাদের উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। প্রথম মাইলস্টোন আমরা 2008 থেকে 2021 পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ, আমরা একটি মধ্যম আয়ের দেশ হব যেখানে আইসিটি হবে আমাদের সবকিছু কেন্দ্রবিন্দু। আমাদের মানুষকে আইসিটির ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করে আমরা কিভাবে মধ্যম আয়ের দেশ হব এবং আমাদের সব জায়গায় আইসিটিকে আমাদের দেশের তরুণ জনগোষ্ঠীর হাতে তুলে দিয়ে তাদেরকে আমাদের উন্নয়নের হাতিয়ার করে তুলব, সেটি আমরা ইতিমধ্যে অর্জন করেছি। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2 বছর আগেই আমরা ডিজিটাল বাংলাদেশের যে মধ্যম আয়ের দেশ ইউনেস্কো আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। এরপরে 2030 বা 31 আমরা হব ইনক্লুসিভ, দেশের সবাইকে নিয়ে উন্নয়ন। কোনো মানুষ দরিদ্র থাকবে না, কোনো মানুষ লেখাপড়ার অভাবে পিছিয়ে যাবে না, কোনো মানুষ চিকিৎসার অবহেলায় মারা যাবে না। আমরা সবাইকে নিয়ে যাবো ইনক্লুসিভ ডিজিটাল বাংলাদেশ, এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এবং আমাদের তার পরের মাইলস্টোন হলো উন্নত বাংলাদেশ, বঙ্গবন্ধু সোনার বাংলা, যেখানে আমরা উন্নত দেশ হব, যে দেশ আমাদের সবার স্বপ্নে। হয়তো আমরা সবাই উন্নত দেশ আমরা দেখে দিতে পারবো না, কিন্তু আমাদের পরের প্রজন্ম দেখবে এবং সেটির নাম আমরা বলেছি উদ্ভাবনী বাংলাদেশ। উদ্ভাবনী বাংলাদেশ, ইনোভেটিভ। আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য অসংখ্য ইনোভেশন আসবে এবং আমরা সমস্ত দুনিয়া জয় করে ফেলবো আমাদের মেধাবী তরুণদের মেধা দিয়ে। 2071 সালে স্বাধীনতার 100 বছর পূর্তিতে আমরা সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছে যাব এবং আমরা হব ওয়ার্ল্ডের নাম্বার 1 ইন টার্মস অফ পার ক্যাপিটা ইনকাম। আর 2100 সালে আমরা গড়ে তুলব নিরাপদ পথ। আমাদের দেশটা এসেনশিয়ালি ডেল্টা, গ্যাঞ্জেস ডেল্টা, সেই ডেল্টাকে আমরা আমাদের স্বপ্নের মতো করে গড়ে তুলব। 2041 সালে যে দেশ আমরা দেখতে চাই সেটি এরকম হবে, গ্রামগুলো হবে ডিজিটাল, জনগণের দোরগোড়ায় সেবা, প্রত্যেকটা সেবা জনগণের দোরগোড়ায় সরকার পৌঁছে দেবে। কৃষি ব্যবস্থা হবে অত্যন্ত আধুনিক, শিক্ষা, আমাদের শিক্ষা হবে আন্তর্জাতিক মানের। আমরা যে ট্রান্সফরমেশন স্টেজে আছি, মেমোরি বেস থেকে আন্ডারস্ট্যান্ডিং বেস। স্বাস্থ্য সেবা হবে একেবারে ওয়ার্ল্ড ক্লাস, যোগাযোগ ব্যবস্থা হবে সম্পূর্ণ আধুনিক, জ্বালানি এবং পরিবেশের নিরাপত্তা হবে সর্বোচ্চ পর্যায়ে, ইন্টারনেট হবে সবার কাছে অ্যাক্সেস, শিল্প বাণিজ্যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করব এবং আমাদের দেশটাকে আমরা বানাবো আমাদের বঙ্গবন্ধু, আমাদের জাতির জনক, তার স্বপ্নের সোনার। আমি এখন আমাদের যে ডিজিটাল কানেক্টিভিটি সেখানে কি কি কম্পোনেন্ট আছে সেটি খুব সংক্ষেপে আমি তুলে ধরবো। আমাদের মূলত এটি কেন্দ্র থেকে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ডোমেস্টিক নেটওয়ার্ক কোঅর্ডিনেশন কমিটি এটি আছে, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এটি নেতৃত্ব দেন এবং আমাদের একটি যে রেগুলেটরি বডি আছে বিটিআরসি সার্বিক বিষয় নিয়ন্ত্রণ করে থাকেন
আমাদের ইন্টারনেট গুলো দেশের বাইরের সঙ্গে আমাদের দেশ কানেক্টেড, বাংলাদেশ সাবমেরিন কোম্পানি দিয়ে ওইটি কোম্পানিটা নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া আমাদের এই আন্তর্জাতিকভাবে আমরা আইআইজি দিয়ে এবং লোকালি এনআইএক্স দিয়ে আমরা ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড। আমাদের অনেকগুলো এনটিটিএন প্রতিষ্ঠান আছে যারা ট্রান্সমিশন সার্ভিস দিয়ে থাকে। পাবলিক পর্যায়ে আছে, অর্থাৎ সরকারি পর্যায়ে আছে বিটিসিএল, বাংলাদেশ রেলওয়ে, পিজিসিবি। প্রাইভেট পর্যায়ে রয়েছে সামিট কমিউনিকেশনস লিমিটেড, ফাইবার হোম লিমিটেড এবং টেলিকম অপারেটরও আছে এবং অনেকগুলো আইএসপি আছে। আমাদের আইএসপি প্রতিষ্ঠানগুলো রয়েছে, কিছু ন্যাশনাল রয়েছে, কিছু জোনাল রয়েছে, কিছু লোকাল রয়েছে। এছাড়া সরকারি পর্যায়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং বিটিসিএল এর আইএসপি এই ফাংশনগুলো পরিচালনা করে থাকে। এবং এছাড়া রয়েছে আমাদের সবচেয়ে বেশি সংখ্যায় আমাদের মোবাইল অপারেটর, যারাও আমাদেরকে ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে থাকে, তবে নন ব্রডব্যান্ড। আমাদের এখন ইন্টারনেট ইউজার আমরা বলছি আমাদের ব্রডব্যান্ড ব্যবহারকারী সংখ্যা 9.522, আর মোবাইল ইন্টারনেটের মাধ্যমে আমাদের বাংলাদেশে 103 মিলিয়ন গ্রাহক ইন্টারনেট পেয়ে থাকে। সব মিলে আমাদের 112 মিলিয়ন তারও বেশি আমাদের এই ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছে। যদিও মোবাইল ইন্টারনেট অপারেটর যেটা দিয়ে থাকে সেটাকে আমরা আমাদের ব্রডব্যান্ড বলছি না। মিনিমাম 10 MBPS যদি এটার ক্যাপাসিটি হয় তাহলে আমরা এটাকে ব্রডব্যান্ড বলি। কিন্তু তারপর আমরা দেখছি যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মোবাইল ইন্টারনেট দিয়ে কানেক্টেড, তার সংখ্যা 103 মিলিয়ন। আমাদের যে কানেক্টিভিটি গুলো হয়েছে এটি পোস্ট অ্যান্ড টেলিকম ডিভিশন থেকে হয়েছে। বিটিসিএল ইতিপূর্বে করেছে সকল জেলাতে এবং সকল উপজেলাতে বিটিসিএল কানেক্টিভিটি রয়েছে অপটিক্যাল ফাইবার কেবল থেকে। এবং এছাড়া ইউনিয়ন পর্যায়ে 1216টি ইউনিয়ন বিটিসিএল কানেক্ট করেছে। এটি 2016-তে কমপ্লিট হয়েছে অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে, এবং দেশের 1216টি উপজেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টার এটার মাধ্যমে কানেক্টেড। আর বঙ্গবন্ধু কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির মাধ্যমে আমাদের যে দূরবর্তী চর এবং আইল্যান্ড গুলো এখন বর্তমানে কানেক্টেড হচ্ছে। রয়েছে আইসিটি ডিভিশনের আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় ইনফো সরকার ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এন্ড থার্ড ফেজ প্রজেক্ট। এছাড়া রয়েছে কানেক্টেড বাংলাদেশ, এছাড়া রয়েছে ডিজিটাল সিলেট সিটি প্রজেক্ট এবং মহেশখালী ডিজিটাল আইল্যান্ড প্রজেক্ট। কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের আওতায় দেশের 617টি ইউনিয়ন আগামী বছরের ভিতরে কানেক্ট হয়ে যাবে। এটির ভিতরে মূলত যে সমস্ত দুর্গম এলাকা আছে, কিছু হিল ট্র্যাক্টস, আমাদের চর অঞ্চল রয়েছে এবং কিছু আইল্যান্ডেও আমাদের এখানে কানেক্টিভিটি যাবে। এবং আমরা আশা করছি 2023 সালের ভিতরে দেশে 617টি ইউনিয়ন এই প্রকল্পের মাধ্যমে কানেক্ট হয়ে যাবে। ডিজিটাল সিলেট সিটির মাধ্যমে সিলেট এবং কক্সবাজারের অনেকগুলো জায়গায় ক্যামেরা বসানো হয়েছে, ডিজিটাল ক্যামেরা, এবং সেখানে কিছু কানেক্টিভিটি দেওয়া হয়েছে। মহেশখালীর সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে মহেশখালী ডিজিটাল আইল্যান্ডের মাধ্যমে কানেক্টিভিটি দেওয়া হয়েছে। ডিওআইসিটি থেকে একটি বড় প্রকল্প নেওয়া হচ্ছে, এটি এস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি। এই প্রকল্পের আওতায় প্রায় 1,10,000 শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানকে কানেক্টিভিটি দেওয়া হবে। এর ডিপিপি তৈরি কাজ চলছে। আরেকটি প্রজেক্ট ডিজিটাল কানেক্টিভিটি ইন হাওর, চর এবং আইল্যান্ডে, সেটা ডেনিশ ফান্ডের আওতায় হচ্ছে এবং এটার ডিপিপি প্রণয়ন চলছে। আর আপনারা জানেন এটুআই থেকে যেটি করা হয়েছে, দেশের 4,572টি ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার করা হয়েছে। এবং এছাড়া প্রত্যেকটা পৌরসভা একটি করে ডিজিটাল সেন্টার রয়েছে। এই ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে আমাদের সবচেয়ে বেশি ই সার্ভিসেস দেওয়া হয়েছে এবং প্রায় 54 কোটি ই সার্ভিসেস দেওয়া হয়েছে ইউনিয়ন ডিজিটাল সার্ভিসের মাধ্যমে। এটি একেবারে গ্রাম পর্যায়ে তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যারা সার্ভিস প্রোভাইডার তাদের মাধ্যমে। আমাদের বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ইউডিসি একটি অনন্য রোল প্লে করছে। আমাদের আজকের মুখ্য বিষয় হলো ইনফো সরকার প্রকল্প। ইনফো সরকার প্রকল্পটি মূলত 3 ধাপে সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ের নাম হলো বাংলা গভর্নমেন্ট, দ্বিতীয় পর্যায়ে, এরপর এখন চলছে তৃতীয় পর্যায়ে ইনফো সরকার। ইনফো সরকার প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় যেটি করা হয়েছে সেটি হলো আমাদের ন্যাশনাল ডাটা সেন্টার করা হয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে। প্রত্যেকটা জেলাতে একটা করে আইসিটি সেন্টার করা হয়েছে। প্রত্যেকটা উপজেলা সদরে, 64টা উপজেলা সদরে একটি করে উপজেলা রিসোর্স সেন্টার করা হয়েছে। ফার্স্ট ফেজ এটাকে বলা হয় বাংলা গভর্নমেন্ট। সেকেন্ড ফেজে আসি। সেকেন্ড ফেজে জেলা থেকে উপজেলা পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেবল বিস্তৃত হয়েছে এবং দেশে 18,415টি অফিসে
কানেক্টিভিটি দেওয়া হয়েছে। আর 800 অফিসে ভিডিও কনফারেন্সিং সিস্টেম করা হয়েছে। এছাড়া সচিবালয়ে 506টি অ্যাক্সেস পয়েন্ট দেওয়া হয়েছে যেখান থেকে সচিবালয় কানেক্টেড। আর আমাদের যে ন্যাশনাল ডেটা সেন্টার সেটাকে আপডেট করা হয়েছে এবং সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের ভিতরে 25,000 ট্যাব বিতরণ করা হয়েছে তাদের আইটি দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে। তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় মোটা দাগে দুটি কাজ করা হয়েছে। একটি হলো দেশের 2600 ইউনিয়নে ওয়াইফাই রাউটার এবং ব্রডব্যান্ড অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হয়েছে। আর 1000 পুলিশ অফিসে ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কানেক্টিভিটি দেওয়া হয়েছে। প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী প্রথম উদ্বোধন করেন এটি 2018 সালের 5 আগস্ট তারিখে, যখন 10টি জেলায় 100টি কানেক্টিভিটি আমাদের হয়েছিল। মাননীয় আইসিটি অ্যাডভাইজার মহোদয় 6টি জেলায় কানেক্টিভিটি উদ্বোধন করেছিলেন আইসিটি মিশনের কনফারেন্স। ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের আওতায় আমরা মূলত 2600 ইউনিয়নে কানেকশন দিব। ইতিমধ্যে প্রায় 27,500 কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল বসানো হয়েছে। দেশের জেলা এবং উপজেলাতে ডিডব্লিউডিএম যেটা মোস্ট মডার্ন ইকুইপমেন্ট নেটওয়ার্কিং এর সেটি স্থাপন করা হয়েছে। 1000 পুলিশ অফিসে ভিপিএন কানেক্টিভিটি সংযোগ প্রদান শেষ হয়েছে। একটি আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম, কোথায় কি সমস্যা হচ্ছে, কোথায় কেটে গেছে, কোথায় কানেক্টিভিটি পাচ্ছে না, কোথায় পাচ্ছে, কোন ইউনিয়ন কানেক্টেড, কোন উপজেলা কানেক্টেড হচ্ছে না, কোথায় কানেক্টিভিটি ডাউন হয়েছে, সবকিছু এখান থেকে দেখা যায় ডিএনএমএস। এবং এটি আরেকটি কার্যক্রম করা হবে পিপিপি মডেলে, এটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে করা হবে। সরকারি নেটওয়ার্কটা তৈরি করে দিয়েছে, পরবর্তী প্রাইভেট সেক্টর এটি আপগ্রেডেশন করবে, এটা মেনটেন করবে, এটি রিপ্লেস করবে, এই কাজটা করবে প্রাইভেট সেক্টর। আমরা প্রাইভেট সেক্টরের ক্যাপাসিটি বাড়াতে চাই। সরকার এইটি আমাদের দেশে প্রাইভেট সেক্টরকে আরো অনেক বেশি ফ্যাসিলিটেট করতে চায়, সেই কারণের জন্য পিপিপি মডেলে এই নেটওয়ার্কের বাকি কাজগুলো সম্পূর্ণ। ইতিমধ্যে আমাদের এই নেটওয়ার্কের আওতায় 2448টি ইউনিয়ন আমাদের ইন্টারনেটে কমপ্লিটলি সংযুক্ত হয়েছে এবং আমাদের সকল ইউনিয়নে যে সমস্ত ইউনিয়নে আমরা কানেক্টিভিটি দিয়েছি 2482টি ইউনিয়নে, সেখানে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন ইউডিসি সেটে আমরা 5 Mbps করে ব্রডব্যান্ড দিচ্ছি। যদিও 5 Mbps আমরা ব্রডব্যান্ড বলছি না, কিন্তু ইউনিয়ন পর্যায়ে ইউডিসিতে 5 Mbps দিলেই তারা মোটামুটি তাদের যে অ্যাক্টিভিটি সেটি মোটামুটি ভালোভাবে পরিচালনা করতে পারছে। এবং বাংলাদেশ পুলিশের এখন যে পুলিশের ইন্টারনেট অ্যাক্টিভিটি যেগুলো আছে, আমরা যেটা বলছি যে তাদের অনলাইন জিডি, অনলাইন মামলা পরিচালনা, এটি এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে। প্রকল্পটি ইনফ্রাস্ট্রাকচার তৃতীয় পর্যায় প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হয়েছে। 2019-এ ওয়েসি চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড সামিট ইনফরমেশন সোসাইটি চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এই স্বীকৃতি সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে এবং তার আগে অ্যাসোসিয়েট এশিয়ান ওশিয়ানিয়ান কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন এই পুরস্কার লাভ করেছিল এবং 2017-তে এশিয়া পদক অর্জন করেছে। অর্থাৎ আন্তর্জাতিকভাবে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক অর্জন করেছে। এই যন্ত্রপাতিগুলো জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বসানো হয়েছে। আমি বলেছি যে ডিডব্লিউডিএম রাউটার সুইচ, ডিডব্লিউডিএম হলো মোস্ট মডার্ন টেকনোলজি। প্রকল্পটি জাতীয় অগ্রাধিকার প্রকল্প হিসাবে ঘোষিত হয়েছে আমাদের মন্ত্রিসভার বৈঠকে। কারণ কি সেটি আমি একটু পরে আসছি। প্রকল্পের রক্ষণাবেক্ষণ আমরা যেটা বলার চেষ্টা করেছি যে পিপিপি মডেলে হবে এবং এর ফলে, কারণ সরকার প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে গিয়ে এই নেটওয়ার্ক পরিচালনা করা এবং সঙ্গে সঙ্গে সার্ভিস দেওয়া, এত মানুষের 17 কোটি মানুষের কাছে নিয়ে যাওয়া, এই ক্যাপাসিটি আসলে সরকারের চাইতে প্রাইভেট সেক্টর বেশি এবং এর ফলে প্রাইভেট সেক্টর ফ্লারিশ করবে বেশি, প্রাইভেট সেক্টরের ব্যবসার সুযোগ সৃষ্টি হয় বেশি। সরকার, গভর্নমেন্ট wants to work as a facilitator, not a controller. সরকারের কাজ লাভ করা নয়, সরকারের কাজ হলো নেটওয়ার্ক তৈরি করে দেয়া এবং বেসরকারি সেক্টরকে ব্যবসার সুযোগ দেয়া। সেই কারণে এটি পিপিপি মডেলে এটি পরবর্তী পর্যায়ে যাবে এবং আমাদের ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে, আমাদের মূল জায়গাটা হলো ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রী মূল যে জায়গা বলেছেন, আমার শহর আমার গ্রাম আসো, প্রত্যেকটা গ্রামকে শহরের সুযোগ দেওয়া হবে এবং সেখানে শহরের ফ্যাসিলিটি গুলো তুলে দেওয়া হবে। অর্থাৎ আমাদের
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি সেখানে আমাদের মূল ফোকাস হবে ইউনিয়ন এবং গ্রাম। সেই জায়গায় যে ডিজিটাল ডিভাইড গুলো আছে সেই ডিজিটাল ডিভাইড গুলো আমরা দূর করব এবং আমরা প্রতিটি গ্রামের ইউনিয়নে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত শিক্ষা ব্যবস্থা তুলে দেব। আমাদের গ্রামে যে তরুণ জনগোষ্ঠী রয়েছে তাদেরকে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে তাদের যে বিশাল সম্ভাবনা সেই সম্ভাবনার জায়গাটাকে আমরা উন্মুক্ত করব। আমরা বলছি এই নেটওয়ার্কের ক্যাপাসিটির কথা। একটি হলো ইউনিয়ন, যে জায়গাটা আমাদের মেইন ফোকাস, সেই ইউনিয়নে আমাদের এখন এই নেটওয়ার্কের ক্ষমতা হলো 10 Mbps এবং এর ফলে 10 গিগাবাইট 10 জিবিপিএস, ভুল বলেছি, প্রতিটি ইউনিয়নে 10 জিবিপিএস ক্যাপাসিটি। এর ফলে আমরা প্রতিটি গ্রাহককে যদি 10 Mbps করে আমরা ডেডিকেটেড ব্যান্ডউইথ দেই তাহলে পরে 1000 গ্রাহককে দেওয়া সম্ভব। 10 Mbps করে 1000 ডেডিকেটেড ব্যান্ডউইথ দেওয়া সম্ভব। উপজেলা পর্যায়ে 10 জিবিপিএস এবং জেলা পর্যায়ে এটা ক্যাপাসিটি হলো 100 জিবিপিএস। অর্থাৎ এই ক্যাপাসিটি দিয়ে আমাদের আগামী 2025 সাল পর্যন্ত আমরা খুব ভালোভাবে যেতে পারবো। এখন আমরা এই ক্যাপাসিটি মাত্র 10% কম ব্যবহার করি। অর্থাৎ 2025 সাল পর্যন্ত আমাদের যে চাহিদা, আমাদের এখন পর্যন্ত ক্যালকুলেটেড চাহিদা হতে পারে, এটি হঠাৎ করে অনেক বেশি বেড়ে যেতে পারে, তাহলে ভিন্ন হতে পারে, অথবা যদি কমে যায়, যদিও কমে যাওয়ার সম্ভাবনা অনেক কম, তাহলে পরে এটি আমাদের 2025 সাল পর্যন্ত উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের যে চাহিদা, সম্ভাব্য চাহিদা, সেটি পূরণ করা সম্ভব। 2025-এর পরে আমাদের আরো বেশি ক্যাপাসিটির প্রয়োজন হবে। আমরা বলছি যে আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে আমরা কি করেছি। এই প্রকল্পের আওতায় দেশের 60% জনগণ, আপনারা জানেন আমাদের দেশে প্রায় 70% জনগণ বাস করে গ্রামে। তো আমাদের এখন এই মুহূর্তে 2600 ইউনিয়ন হলো ইনফ্রাস্ট্রাকচারের আওতায়, আর 1200 ইউনিয়ন হলো বিটিসিএল কানেক্টিভিটি, মানে 3800 ইউনিয়ন আমাদের এই মুহূর্তে অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে কানেক্টেড। অর্থাৎ সেখানে যে জনগণ বাস করে তার 60%, প্রায় 12 কোটি জনগণ এখন ব্রডব্যান্ডের কাভারেজ আওতায় আসছে। এটা কিন্তু আমি টেলকো বলিনি। টেলকো যেটা দিচ্ছে দ্যাট ইজ নট ব্রডব্যান্ড, সেটি দিয়ে ব্রডব্যান্ডের ফাংশন চলে না। ব্রডব্যান্ড ইজ এ ডেফিনেশন 10 Mbps অ্যাট লিস্ট পার সেকেন্ড। তো সেটি সম্ভব হচ্ছে না, কিন্তু এটা দিয়ে অনেক বেশি করা সম্ভব। তো আমাদের দেশের জনগণ এখন 60% জনগণ ইন্টারনেট কাভারেজের আওতায় চলে এসছে। আমরা দেশের বহু দেশের চাইতে এগিয়ে আছে। আমাদের আশেপাশে যে দেশগুলো আছে তাদের চাইতে আমাদের ব্রডব্যান্ড কাভারেজে আমরা এগিয়ে এসেছি, কারণ আমরা দেখেছি আমাদের পাশের দেশ আছে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, যাদের কথা বলি, ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড কানেক্টিভিটি এখনো সব জায়গায় যায়নি যে পর্যায়ে আমরা এগিয়ে গিয়েছি, এবং ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিড এরকম নাই। তাদের যেটা রয়েছে সেটি হয়তো বড় বড় শহরগুলোতে রয়েছে, তাদের ক্যাপিটাল সিটি রয়েছে, কিন্তু ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে এখনো পর্যন্ত উই আর টপিং দ্য লিস্ট। তো সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি ডিজিটাল ডিভাইড যেটা আছে আমাদের শহর এবং গ্রামের ভিতরে, ঢাকা শহরে এই মুহূর্তে আমরা এই যে সেমিনারটি করছি সেখানে যে স্পিডটা পাচ্ছি, আমরা এখন গ্রামে যারা এই কানেক্টিভিটিটা নেবেন বা এখন যারা নিয়েছেন তারা কিন্তু এই একই সুবিধা, একই রকম এই ক্রিস্টাল ক্লিয়ার ছবি দেখতে পাবে। আমরা পরীক্ষা করে দেখেছি গ্রামেও এটি সম্ভব, এবং গ্রামেও এখন খুব ইজিলি 10 Mbps 20, 50 হোয়াটএভার যার যেটা চাহিদা সে নিতে পারবেন। এখন আমরা ওপেন করে দিয়েছি আমাদের ইউনিয়নে যে ইউনিয়ন আমাদের পপ রয়েছে, সেই পপ থেকে আইএসপিরা গ্রামে এবং ইউনিয়ন পর্যায়ে সহ আমাদের যারা যারা নিতে চান, আমাদের যারা ফ্রিল্যান্সার আছেন তাদের কাছে এখন নিয়ে যাওয়ার জন্য রেডি। যেই চাইবেন তার কাছে দিয়ে দিবেন। এর ফলে আমাদের যে ডিজিটাল ডিভাইডটা একজন ছিল সেই ডিজিটাল ডিভাইড আমরা কমিয়ে এনেছি। এখন যার যার বাড়িতে নিতে পারেন, কারণ আমাদের সামনে 4G 5G, এখন 4G তে আমরা ঢুকেছি ইতিমধ্যে, 5G সামনে আসছে, সবার সবকিছু কিন্তু ইন্টারনেটে কানেক্ট হয়ে যাবে। আমাদের ইন্টারনেট অফ থিংস আসছে, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা এই মুহূর্তে আছি, সারা দুনিয়া উলট পালট হয়ে যাচ্ছে। আমরা একই সঙ্গে দেখছি যে আমাদের 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং এর পাশাপাশি আমাদের কোভিড। তো আমরা কোভিড এর কারণে, কোভিড আমাদের দেশে প্রায় 8,000-এর উপরে মানুষের জীবন কেড়ে নিয়েছে। আমরা প্রত্যেকটা মানুষের আমাদের জীবন অমূল্য, কোনোভাবেই এটাকে অর্থ দিয়ে এবং অন্য কিছুতে পূরণ করা সম্ভব নয়। আমরা সবার রুহের মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি। তো কোভিড
আমাদেরকে কিন্তু কোভিড পরবর্তী পর্যায়ে একটি নতুন বিশ্ব, আমাদের সমস্ত দুনিয়ার সবকিছু ওলট পালট, আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের অর্থনীতি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের দৈনন্দিন জীবনযাপন সবকিছু কিন্তু কোভিডের পরে নতুন করে আমরা সমস্ত দুনিয়া নতুন দিকে যাবে। কোভিড যেমন আমাদের দুনিয়ার একটি বিশাল সমস্যা তৈরি করেছে, তেমনি প্রত্যেকটা সমস্যার পর যেমন নতুন সম্ভাবনা আসে, কোভিড পরবর্তী সমস্ত দুনিয়া আবার নতুন করে চিন্তা করে সবকিছু ওলট পালট হয়ে যাবে, বাংলাদেশে তাই হবে। তো আমরা ইতিমধ্যে দেখেছি কোভিডের সময়ে আমাদের কিন্তু ক্যাপাসিটি, এই বিগত এক বছরের ক্যাপাসিটি, বিশেষ করে আইসিটি ক্যাপাসিটি অনেক অনেক বেড়েছে। আমরা যে জিনিসটা করতাম 2025 সালে, হয়তো সেটা আমরা করছি 2021 সালে। যেটা করতে আমাদের 10 বছর সময় লাগতো, সেটা আমরা হয়তো 2 বছরে করে ফেলছি। আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যদি 2025 সাল লাগতো, আমরা 2021-এ আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে ফুল সুইংয়ে যাচ্ছি, যেখানে আমাদের ইয়াং যারা আছেন, ইভেন গ্রামে যারা বাস করছেন, তারা কিন্তু এখন ডিসরাপটিভ টেকনোলজিতে আস্তে আস্তে অ্যাডাপ্টেশন করে যাচ্ছে। এবং সেখানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের ডেটা অ্যানালিটিক্স, তারপরে আমাদের অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, রোবোটিক্স, সব জায়গায় আমাদের কিন্তু অনেক দ্রুত আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ইউনিভার্সিটি গুলোতে অনেকগুলো ল্যাব করে দেওয়া আছে, পার্টিকুলারলি ফোকাসিং টু দি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সুতরাং আমরা বলতে পারি যে দুনিয়া থেকে আমরা পিছিয়ে নেই খুব একটা, আমরা খুব দ্রুত সবচেয়ে মডার্ন টেকনোলজি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে আমাদের ইয়াং প্রজন্মকে সামনে রেখে দ্রুত এগিয়ে যাবে। আমাদের শিক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশন হচ্ছে। আমরা আজ থেকে 20 বছর আগে যখন আমি পড়াশোনা করেছি, তখন এডুকেশন ছিল কমপ্লিটলি মেমোরি বেস। যখন আমরা দেখেছি যে আমরা বিশেষ করে এসএসসি এইচএসসি তে আমরা কিন্তু সবকিছু মুখস্থ করে দিতাম, পরীক্ষা শেষ, আমাদের মেমোরিও শেষ। এখন লার্নিং বেসড, আমরা we are transforming from memory based to knowledge based society. We are transforming from agro labor based society to a knowledge based society. এই জায়গাটা আমাদের নেক্সট জেনারেশন সেই জায়গায় সবচেয়ে বড় রোল প্লে করবে। আমাদের শিক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশন হচ্ছে, সেখানে সবচেয়ে বড় রোলটা হচ্ছে একটা হলো আমাদের এই যে ডিজিটাল কানেক্টিভিটি, এবং আরেকটি হচ্ছে আমাদের সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য ল্যাব করে দিই। ইতিমধ্যে 8,000 হয়েছে, আরো 5,000 কাজ চলছে, আরো 10,000 আগামী বছর থেকে হয়তো শুরু হয়ে যাবে। অর্থাৎ আগামী 25 সালের ভিতরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মডার্ন ল্যাব তৈরি হবে। প্রত্যেকটা উপজেলাতে একটি করে আমরা দিচ্ছি স্কুল অফ ফিউচার, যেটি আমাদের ইউরোপের যে সবচেয়ে মডার্ন এডুকেশন ফিনল্যান্ডে, সেটাকে আদলে আমরা আমাদের স্কুলগুলোকে গড়ে তুলবো। প্রত্যেকটা উপজেলাতে আমরা একটা করে স্কুল অফ ফিউচার গড়ে তুলছি, ফলে আমাদের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে যে আধুনিক রূপ সেটি আমরা করতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী মহোদয় জনাব জুনায়েদ আহমেদ পলক, তার সার্বিক নির্দেশনায় এই জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ই সার্ভিসের কথা বলছি যে বিগত কয়েক মাসে আমাদের ই সার্ভিসের অভূতপূর্ব উন্নতি হয়েছে, ই কমার্সের অভূতপূর্ব উন্নতি হয়েছে। আমরা এক বছরে বাংলাদেশে ই কমার্সের অ্যাক্টিভিটি বেড়েছে প্রায় 80%। আমাদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 100%-এর উপরে। আমাদের ইউডিসি গুলোতে বিগত 3 বছরে প্রায় 54 কোটি ই সার্ভিসেস দেওয়া হয়েছে, 54 কোটি ই সার্ভিসেস। আমরা এই মুহূর্তে যে এই সেমিনারটি করছি, এটিও কিন্তু আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার 3-এর এই যে নেটওয়ার্ক, তার উপর বেস করে হচ্ছে। আমরা যে ই নথি প্রতিনিয়ত আমরা ই নথির মাধ্যমে আমাদের সরকারি কর্মকাণ্ডগুলোকে যে এগিয়ে নিয়ে যাচ্ছি, কোভিডের কারণে আমরা হয়তো সোশ্যালি ডিসকানেক্টেড, সোশ্যালি ডিসোসিয়েটেড, বাট ডিজিটালি উই অল আর কানেক্টেড। ডিজিটালি আমাদের কিন্তু গভর্নমেন্ট সার্ভিসেস ফিট কমেনি, বরং বেড়েছে। যেখানে আগে হয়তো দিনে 2-3টে মিটিং করতে সময় শেষ হয়ে যেত, কারণ ঢাকা শহর জ্যামের শহর, এক জায়গা থেকে আরেক জায়গায় সচিবালয় থেকে এখানে, অথবা আমাদের আগারগাঁ থেকে সচিবালয় যেতে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগতো, আসতে 1 লাগতো, ফলে 2 বা 3টে বিষয়ে মিটিং করাটা কঠিন ছিল। এখন কিন্তু সেই অবস্থা পরিবর্তন হয়েছে। আমরা ঠিক এক্স্যাক্টলি ঘড়ির কাঁটা ধরে মিটিং শুরু করছি এবং ঠিক সেভাবে মিটিং শেষ করছি। আমরা কখনো কখনো দিনে 8টা 10টা 12টা মিটিংও করছি। ঠিক একই রকম ফাইল, আগে যদি ফাইল নিষ্পত্তি হতো দিনে একটা অফিসার গড়ে 5টা, এখন সেখানে বেড়েছে হয়তো 10টা। ফলে আমাদের স্পিড বেড়েছে। দিস ইজ ডিজিটাল বাংলাদেশ, এবং সেই কারণের জন্য আমরা ডিজিটালি উই আর মুভিং ভেরি ভেরি ফাস্ট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি, এবং আমাদের যে ইনোভেটিভ বাংলাদেশ সেদিকে খুব দ্রুত
এগিয়ে যাচ্ছে। আমরা বলছি আউটসোর্সিং এর কথা। আমাদের বাংলাদেশে একটি বিশাল জনগোষ্ঠী যারা গ্রামে বাস করে, যাদের ভিতরে কেউ হয়তো সর্বোচ্চ শিক্ষা পেয়েছে, কেউ মাস্টার্স করেছে, কেউ বা বিএ পাস করেছে, আবার কেউ বা সুবিধার অভাবে তারা হয়তো ওই পর্যায়ে শিক্ষা নিতে পারেনি। তারা অবশ্যই মেধাবী, কিন্তু হয়তো তারা সুযোগের অভাবে ওই পর্যায়ে শিক্ষা নিতে পারেনি। তাদেরকে কর্মসংস্থানের একটি বিশাল সুযোগ তাদের জন্য অপেক্ষা করছে। আইসিএ ডিভিশন এবং বিভিন্ন প্রকল্প থেকে প্রায় 4 লক্ষ তরুণ তরুণীকে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য শিক্ষা দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে, এবং তাদের হাতে আমরা এখন ব্রডব্যান্ড দিচ্ছি, যাতে করে তাদের শিক্ষা এবং ব্রডব্যান্ড দিয়ে তাদের সামনে সারা দুনিয়া উন্মুক্ত হয়ে যাবে। তারা দেশের ভিতরে, দেশের বাইরে কাজ করবে। আমাদের যে গেটওয়ে আছে, সেই গেটওয়েতে কাজ করে তারা উপার্জন করবে। উপার্জনের মাধ্যমে তারা তাদের পারিবারিক উন্নয়ন করবে, তাদের নিজেদের উন্নয়ন করবে এবং দেশের অর্থনৈতিক চাকাকে সচল করবে। প্রায় 4.5 কোটি তরুণ যারা দেশে গ্রামে বাস করে, তাদের সামনে অবারিত সুযোগ। একদিকে আমাদের উন্নত দেশগুলো যেমন ইউরোপ, আমেরিকা, জাপান, তাদের জনসংখ্যা ক্রমেই এজেড জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাচ্ছে, তরুণ জনগোষ্ঠীর সংখ্যা কমে যাচ্ছে। তাদের দরকার তাদের অর্থনৈতিক চাকাকে মুভিং রাখতে হলে তাদের জনসম্পদ দরকার, এবং তাদের প্রয়োজন হলো আমাদের দেশের জনসম্পদ। অন্যদিকে আমাদের যে জনসম্পদ, তারাও এই জায়গায় কাজ করতে পারে। সো এখানে গিভ অ্যান্ড টেক, আমরা তাদেরকে দেব, তারা আমাদেরকে দেবে। একই জায়গায় কাজ করে পরস্পরকে সাপোর্ট দিয়ে আমাদের দেশের অর্থনীতি ব্যাপক উন্নয়ন সাধন সম্ভব। আমরা বলছি নারী পুরুষের সমতা। আমরা আমাদের দেশের 17 কোটি মানুষ, এর ভিতরে 8.5 কোটি নারী, কিন্তু যদিও দেশের একেবারে শীর্ষ পর্যায়ে হয়তো নারীর কিছু আমরা বিচরণ দেখি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী, তার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের সমাজের সব জায়গায় কিন্তু নারীর সমতা নেই। চাকরিতে বলেন, ব্যবসাতে তো আরো কমই, আইসিটিতে অনেক কমই। আমরা নারীদেরকে, এই 8.5 কোটি নারীদেরকে যদি শুধুমাত্র ঘরের ভিতরে রেখে আমরা গৃহস্থালীর কাজেই রেখে দিই, এই জাতি কখনো কোনোদিনও আমাদের স্বপ্নের সোনার বাংলা করতে পারবে। নারীদেরকে আমরা সুযোগ দিতে চাই। নারীরা যেখানে আছে সেই জায়গায় থেকে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা নেবেন, প্রাতিষ্ঠানিকভাবে তিনি প্রশিক্ষণ নেবেন, তার হাতে ব্রডব্যান্ড থাকবে, তিনি বাড়িতে বসে কাজ করবেন, তার মাধ্যমে তার পরিবারের উন্নতি হবে, তিনি নিজের উন্নয়ন করবেন। যে নারী উপার্জন করতে পারে, সমাজে তার বা পরিবারে তার স্বীকৃতি রয়েছে, তার ক্ষমতায়ন রয়েছে। নারী বা পুরুষ যেই হোক না কেন, তিনি উচ্চশিক্ষা নিয়েও যদি উপার্জনে যেতে না পারেন, তাহলে সেখানে কিন্তু এই শিক্ষার পরিপূর্ণ মর্যাদা দেওয়া সম্ভব হয়। সুতরাং আমরা চাইবো নারী যে পর্যায়ে থাকুক না কেন, যেখানে অবস্থান করুক না কেন, তার শিক্ষার মান যাই হোক না কেন, তিনি প্রশিক্ষণ নিয়ে আউটসোর্সিং এর মাধ্যমে তিনি ফ্রিল্যান্সিং বা অন্য কোনো উপায়ে তার ক্ষমতা যথাযথ ব্যবহার করে তিনি নিজের জন্য উপার্জন করবেন, পরিবারে এবং দেশের উন্নয়নে অবদান রাখবেন। ফলে নারীর ক্ষমতায়নে আমরা এক ধাপ এগিয়ে যাব। সার্বিক বিষয়ে আমরা যে কথাগুলো বললাম, এগুলো যদি সবগুলো আমরা একসাথে করতে পারি, আমাদের শিক্ষার উন্নয়ন, আমাদের আউটসোর্সিং, নারীর ক্ষমতায়ন, আমাদের ই সার্ভিসেস, আমাদের ই কমার্স, সবগুলো যদি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে দিতে পারি, তাহলে আমাদের জিডিপি একটি বিশাল প্রবৃদ্ধির অর্জন হবে 1%। এই শুধুমাত্র ব্রডব্যান্ড কানেক্টিভিটির মাধ্যমে আমাদের জিডিপি 1% এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। দুনিয়া অনেক দেশের চাইতে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে, বরং আমাদের দেশে যারা এক্সপার্ট তারা এটাকে সীমিত আকারে রেখেছেন। 1% বৃদ্ধি, আমার বিশ্বাস এটা আরো অনেক বেশি করা সম্ভব। আমাদের জিডিপি 1%-এর বেশি বৃদ্ধি করা সম্ভব। সুতরাং আমাদের ডিজিটাল কানেক্টিভিটি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি বিরাট ভূমিকা রয়েছে। আমরা বলছি আমাদের এসডিজি, সেখানে আমাদের গোল 9 যেটা এবং টার্গেট 9C, সেখানে ইন্ডাস্ট্রি, ইনোভেশন এবং ইনফ্রাস্ট্রাকচার একটি বিরাট ভূমিকা পালন করবে। সে যেহেতু আমরা এসডিজি সাইনিং কান্ট্রি, সুতরাং এটিকে লক্ষ্য রেখে আমরা 9C কে টার্গেট করে আমরা এগিয়ে যাচ্ছি, এবং সেখানে ডিজিটাল কানেক্টিভিটি ইজ প্লেইং এ ভেরি ভেরি বিগ রোল। আমরা এই কোভিডের কথা বলছি, চিন্তা করুন যদি আমাদের এই ব্রডব্যান্ড কানেক্টিভিটি না থাকতো, মাননীয় প্রধানমন্ত্রী যদি 2008 সালে আমাদেরকে এই কানেক্টিভিটির কথা না বলতেন, মানে অ্যাডভাইজার যদি এই ডিজিটাল কানেক্টিভিটি সারা দেশে স্টেট করার জন্য না করতেন, তাহলে আমরা কোথায় থাকতাম? আমাদের যে 15 কোটি ডিজিটাল সেবা দেওয়া হলো, সেটা আমরা কোনোভাবেই দিতে পারতাম না। সারা জাতি কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়ে যেত। শুধুমাত্র
ঘরে বসে থাকার কারণেই অনেকেই মানসিকভাবে নানা ধরনের সমস্যা ক্রিয়েট। ই নথি আমরা বলছি প্রায় 24 লক্ষ নথি আমাদের ডিসপোজ হয়েছে, সেটি আমরা কোনোভাবে করতে পারতাম না। এই যে ভার্চুয়াল মিটিং আমরা করছি, আমরা সেমিনার করছি, ভিডিও কনফারেন্স করছি, কোনোটাই করতে পারতাম না। ই কমার্স আমরা যে এত অগ্রগতি দেখছি, আমরা একেবারে জায়গায় বসে থাকতাম, এটি কোনোভাবে করা সম্ভব না। আমাদের সামাজিক মাধ্যম, আমাদের এখন আমাদের তরুণ তরুণী সারা দেশের মানুষ একটা সঙ্গে কানেক্টেড সামাজিক মাধ্যম দিয়ে, সেটি হতে পারে ফেসবুক, হতে পারে অন্য যে কোনো মিডিয়া, এটি হতো না কোনোভাবে। তো এই জায়গায় আমাদের ডিজিটাল কানেক্টিভিটি কিন্তু আমাদের সারা দেশকে, সারা দুনিয়াকে এক জায়গায় নিয়ে এসেছে। দুনিয়ার কোথায় কি হচ্ছে আমরা মুহূর্তে চোখের পলকে আমরা পেয়ে যাচ্ছি। আমাদের কে কোথায় হচ্ছে, কে কোথায় অসুস্থ হচ্ছে, কে কোথায় যাচ্ছে, কার কোথায় কি সমস্যা, কি নিয়ে অসুস্থ হলেন, তার কিভাবে সেবা পাচ্ছে, সমস্ত সবকিছু আমরা পাচ্ছি। তরুণ যদি এটি না হতো তাহলে আমরা কি করতাম, আমাদের এখন কল্পনা পায়। তো হয়তো হয়েছে, সেজন্য বিষয়টাকে আমরা অনুভব করতে পারছি না। না হলে আমাদের আমরা দারুণ দারুণ ভাবে পিছিয়ে যেতাম সমাজ থেকে, দুনিয়া থেকে। আমি মনে করি ডিজিটাল কানেক্টিভিটি আমাদের সামনে একটি বিরাট সুযোগ এনে দিয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা আমাদের জাতির জনকের স্বপ্ন, জাতির জনকের প্রতি আমাদের যে ঋণ, সেটিকে আমরা পূরণ করব। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা করব। 2041 সালে আমরা আমাদের বাংলাদেশটাকে ইনোভেটিভ বাংলাদেশ করব এবং উন্নত বাংলাদেশ করব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই সংক্ষিপ্ত উপস্থাপনা শোনার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের সম্মানিত অ্যাঙ্কর আছেন এখানে ইমরান ফাহাদ সাহেব, তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য, এবং যারা এখানে শ্রোতা আছেন, যারা ফেসবুকে কানেক্ট আছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সেমিনার উপস্থাপনা সংক্ষেপে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। খুব সুন্দর একটি কিনোট দেখলাম আমরা, যে আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা যে পেছনের গল্পগুলো আসলে কেউ জানি না, যে পেছনের গল্পগুলো আপনি খুব সুন্দরভাবে বলে গেলেন, এবং এটা কিন্তু খুবই আমাদের জন্য পজিটিভ ছিল এবং ইন্সপায়ারিং ছিল, যে আমাদের ডিজিটাল অগ্রযাত্রায় যে ধরনের অ্যাক্টিভিটি এবং ফিউচারে আমরা কি ধরনের ডেভেলপমেন্ট দেখতে পাবো, ওটা আপনার থ্রুতে জানতে পারলাম। ধন্যবাদ স্যার আপনাকে আবারও আপনার এই অসাধারণ কিনোটটির জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পেজে। নেক্সট পেজে চলে যাব হচ্ছে হলো আমরা আশিকুর রহমান তানিম, সিইও অফ থিঙ্ক গ্রুপের কাছে, just to know about the impact towards youth for creating employment. আপনি ইউনিভার্সিটি গ্রাজুয়েট অর ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং এর যে ব্যাপারটা, কিভাবে স্টুডেন্টরা আমাদের এই কানেক্টিভিটির সাথে যুক্ত হতে পারে, এবং what are the impacts they can create towards the development at the same time। আমাদের দেশে যে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, এই সংকট নিরসনের ক্ষেত্রে তারা কি ধরনের ভূমিকা পালন করতে পারে। তানিম ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তানিম ভাই। ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, জি, শুনতে পাচ্ছি আপনাকে, প্লিজ। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ইমরান ভাই। This is an absolute pleasure and a privilege to be part of this session. Thank you so much for inviting me. Bikano sir, fantastic presentation. It was very informative and খুবই মানে সুন্দর করে আপনি পুরো জিনিসটা প্রেজেন্ট করেছেন। Now to come back to the question that you've asked me, university graduates of vocational education and training. So first actually আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে ইউনিভার্সিটিতে আমরা কি শিখছি। University is more towards actually creating intellects. So আমাকে কি শোনা যাচ্ছে ইমরান ভাই? জি, শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, প্লিজ ক্যারি অন। আচ্ছা আচ্ছা। So basically আমার ব্যাকগ্রাউন্ড একটু বলি। I've spent a good deal of my career in the education system. I'm in Australia. I have an education consultancy business whereby we look into the vocational education and training sector. So if we can actually take example from a developed nation, so basically other vet system, it covers everything from simple things as bricklaying courses all the way to aeronautics. So everything is included in the vet sector. So প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার work based training, whereas Bangladesh আমরা we are more focused on the universities where আমাদেরকে থিওরি শেখানো হচ্ছে, আমাদেরকে processes into
খুব একটা ভালো মতো শেখানো হচ্ছে না। ম্যানুফ্যাকচারিং পয়েন্ট অফ ভিউ, আমাদের যে ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারিং নিয়ে, যেটা নিয়ে আমাদের সেশনটা অ্যাকচুয়ালি হাইটেক ইনফ্রাস্ট্রাকচার এন্ড ডিজিটাল কানেক্টিভিটি। সো হাইটেক ইনফ্রাস্ট্রাকচার যদি আমি যাই, আমি যে অর্গানাইজেশন রান করছি, it's an IoT based device manufacturing business. So what we do is we are actually creating devices from scratch rather than আমরা পার্ট বাই পার্ট চায়না থেকে নিয়ে এসে অ্যাসেম্বল করা থেকে। আই এম ভেরি প্রাউড টু সে যে আমরা একেবারে স্ক্র্যাচ থেকে R&D থেকে শুরু করে এভরিথিং উই আর ক্রিয়েটিং ফ্রম স্ক্র্যাচ। এবং এই প্রসেসে আমাদের ইটস ভেরি মানে কি বলবো এটাকে, ইটস ইন্টেন্সিভ। সো আমাদের থিওরি ব্যাকগ্রাউন্ড দিয়ে খুব একটা কাজ হচ্ছে না। সো ইফ ইউ কাম টু দ্য ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং সাইড অফ ইট, সো ভেট সেক্টরে কি হয়, ভেট সেক্টরে হচ্ছে আপনি একটা কাজ করবেন, সেটা মানুষ দেখবে এবং দেখে সেটা রিপিট করবে। ইটস এ রিপিটেটিভ টাস্ক। সো আমি জানি যে বাংলাদেশে আমাদের অনেক ধরনের স্কিল বেসড ট্রেনিং হচ্ছে, সেফের কিছু প্রজেক্ট আছে, বিটিবি এর অনেক ধরনের স্ট্রাকচার training courses আছে, LICT training courses আছে। So the gap that I've identified between the Australian structure, আমি compare করছি বারবার Australian structure because I'm used to that structure. So Australian structure আর বাংলাদেশি স্ট্রাকচারের মধ্যে আমি যে গ্যাপটা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে আমাদের কারিকুলাম গুলার স্ট্রাকচার নিয়ে। এক নাম্বার হচ্ছে স্ট্রাকচার, 2 নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ডস। আমাদের স্ট্যান্ডার্ডস গুলা, এই এডুকেশন এন্ড ট্রেনিং স্ট্যান্ডার্ডস, এটা প্রপার ভাবে ডিফাইন করা নেই। অ্যাজ এ রেজাল্ট, একটা স্টুডেন্ট যখন ধরেন ফর এক্সাম্পল দুটো ট্রেনিং ইনস্টিটিউট আছে, ট্রেনিং ইনস্টিটিউট এ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট বি। ট্রেনিং ইনস্টিটিউট এ আর বি তে একই যদি কোর্স করানো হয়, ট্রেনিং ইনস্টিটিউট এ এর গ্রাজুয়েটস এন্ড ট্রেনিং ইনস্টিটিউট বি এর গ্রাজুয়েটস এর স্কিল হওয়া উচিত একেবারে সমান। So that employers like us, when we actually see a certification from either of these institutes, we can actually judge this particular student finish this particular course, so a student a skill gula thaka dorkar thakbe. But in real life jeta hocche je amader ei comparison ta thik moto hocche na. The different institutes that's actually issuing these certificates, eder moddhe kono dhoroner comparison hocche na. So again, coming back to your question, যে university or vocational, obviously আমাদের মতো একটা নেশনের এখন ফোকাস করা উচিত হচ্ছে ইউনিভার্সিটি rather than vocational rather than universities. And in terms of the role of training and development, আমাদের স্ট্রাকচারস করা উচিত, আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স করা উচিত, আমাদের একটা সার্টিফিকেশন ভেরিফিকেশন সিস্টেম করা উচিত যেখানে সবার সার্টিফিকেটস will be lodged, and at the end of the day employers can actually verify the certifications of these students. Quality assurance is another thing that we need to actually focus on. যে জায়গায় আমাদের proper standards লাগবে, whereby BTEB or any regulatory authority can go into a college or a training institute and verify ওরা কি কি ধরনের processes use করছে to actually maintain their courses. Imran bhai, did I answer your question? Yes. Thank you আশিক ভাই। আমি আবার আপনার কাছে ফেরত আসবো। চলে যাচ্ছি আমাদের নেক্সট বক্তার কাছে, আমাদের ANM শফিকুল ইসলাম স্যার। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি আছি, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য, এবং ধন্যবাদ বাংলাদেশ হাইটেক পার্ককে আপনার থ্রুতে দিতে চাই যে এত সুন্দর একটি একটা ইভেন্টের জন্য। এবং স্যারের কাছে আমার একটা কোয়েশ্চেন থাকবে অ্যাবাউট কানেক্টিভিটি ক্রিয়েটস কোলাবোরেশন, কারণ রাইট নাও ইটস অল অ্যাবাউট ডিজিটাল কানেক্টিভিটি, এবং আমরা যে ইন্টারনেটের ব্যাপক প্রসার দেখতে পাচ্ছি, এবং এট দ্য সেম টাইম বিকর্ণ স্যারের যে প্রেজেন্টেশনে আমরা দেখলাম যে এটার পিছনের যে গল্পটা, পেছনের যে এফোর্ট গুলা, এগুলো কিন্তু আসলে ইন্সপায়ারিং, যেটা সবার জানা উচিত। দেয়ার ইজ নাথিং, আমরা যে সবকিছু টেক ফর গ্রান্টেড নিয়ে নেই, এটা কিন্তু আসলে তা না। এটা পিছের যে অক্লান্ত পরিশ্রম আপনাদের চলছে, এই ব্যাপারগুলো সবার জানা দরকার। এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা যে কাজ করে যাচ্ছেন, ওই ব্যাপারটাও আসলে সবার অনুধাবন করা উচিত। স্যারের কাছে আমি চলে যাচ্ছি একটা কোয়েশ্চেন নিয়ে, যে কানেক্টিভিটি এবং আমাদের যে হাইটেক ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, এই দুটোর সংমিশ্রণে আপনারা কিভাবে আপনাদের আপকামিং প্ল্যানিং গুলো করছেন সারা দেশব্যাপী? স্যার যদি একটু আপনাদের প্ল্যানিং গুলো একটু যদি বলেন সবাইকে। স্যারকে মিউট মনে হচ্ছে। জি, মানে ধন্যবাদ আপনাকে। আজকের আসলে হাইটেক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডিজিটাল কানেক্টিভিটির এই সেমিনারে চমৎকার আলোচনা করছিলেন। আমরা শুনছিলাম ডাক্তার বিকর্ণ কুমার ঘোষ, আমাদের এডিশনাল সেক্রেটারি ICT ডিভিশন, একটি চমৎকার উপস্থাপনা দিয়েছেন। আমি আসলে
আহ, একেবারে চোখ ফেরাতে পারেনি। একটু পরে আমি জয়েন করেছিলাম, কিন্তু উনি কানেক্টিভিটির দিকে আমাদের যে অগ্রগতি, আমাদের আমরা কিভাবে এটা সম্পন্ন করলাম, উনি কিন্তু একেবারে পূর্বাপর ইতিহাস বর্ণনা করে কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। তো আমি প্রথমেই এরকম একটি চমৎকার উপস্থাপনার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। যে আমাদের উনি আজকে অনেক জ্ঞানী করেছেন। তো একটি জিনিস উনি কিন্তু বলেছেন, সেইখান থেকে শুরু করতে চাই যে জিনিস যে বিষয়টি আছে আমার কাছে অ্যাভেলেবল আছে, যে জিনিসটি সেটার মর্ম আমরা বুঝতে পারি না, না থাকলে কিন্তু তার মর্ম বোঝা যায়। যদি আমাদের কানেক্টিভিটি না থাকতো, তাহলে কিন্তু আমাদের প্রতি পদে পদে আমরা কিন্তু এর গুরুত্ব অনুধাবন করতে পারতাম। যেমন আমরা এখন বলি যে 1991-এ যদি বাংলাদেশ সাবমেরিন কেবলের সাথে যুক্ত হতে পারত, তাহলে হয়তো বা আমাদের দেশ আজকে আরো 2 ধাপে এগিয়ে থাকতো। যে আমরা বড় একটা সুযোগ মিস করেছি এই কানেক্টিভিটিতে আমরা কানেক্ট না হতে পারার জন্য। আমাদের তানিম সাহেবও অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন যে আমাদের নতুন সাহসী বিনিয়োগকারী নতুন প্রজন্ম, তো তাদের চাহিদাই আমাদের পূরণ করতে হবে। তো আমি একটু আসি আপনার প্রশ্ন ধরে, যে আমাদের হাইটেক ইনফ্রাস্ট্রাকচার, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারটাকে এইভাবে আমি একটু ব্যাখ্যা করতে চাই, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কতগুলো কিন্তু আছে যে আমরা দেখতে পাই দৃশ্যমান, তাই না? আবার কিছু আছে যে দৃশ্যমান নয়। যেমন আমরা দৃশ্যমান যদি বলি, যে সেই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমাদের আসে অফসাইট ইনফ্রাস্ট্রাকচার, অনসাইট ইনফ্রাস্ট্রাকচার, তারপর আরেকটি আসে যে আমাদের পলিসি এনভায়রনমেন্ট আমাদের লাগবে, যে লিগ্যাল এনভায়রনমেন্টটা, সেটাও কিন্তু আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার, যে সফট ইনফ্রাস্ট্রাকচার এটা। সেইখানে এই যদি আমরা এই সফট ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, এইখানে আমাদের এইচআর ডেভেলপমেন্টের কথা আসবে, আমাদের সরকারি যে নীতি সহায়তা, অর্থাৎ যে আমাদের প্রিফারেন্সিয়াল প্যাকেজের কথা আসতে পারে, যে এইগুলো কিন্তু লাগবে। আরেকটি বিষয় কিন্তু বড়, যে একটি এই ধরনের যে জোন অ্যাক্টিভিটির জন্য যে হাইটেক পার্ক বা একটা জোনে যে অ্যাক্টিভিটি, যেমন এখন বেজায় হচ্ছে, ব্যবসায় হচ্ছে, এইখানে কিন্তু লাইফস্টাইলটা একটি বড় ব্যাপার। মানে আমাদের কিন্তু পুরো ইকোসিস্টেমটা প্রয়োজন পড়ে হাইটেক ইনফ্রাস্ট্রাকচারের জন্য। তো আমি বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 2010-এ সিদ্ধান্ত দিয়েছেন যে হাইটেক পার্ক অথরিটি ক্রিয়েট হবে, কিন্তু তারও আগে 1999 সনে উনি কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সজীব ওয়াজেদ জয়, তার কিন্তু পরামর্শে আমাদের বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়াকৈর এবং সিলেটের জন্য এবং মহাখালীতে আমাদের জন্য কিন্তু জায়গা বরাদ্দ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা কাজগুলো করতে পারিনি, অনেক পিছিয়ে ছিলাম। কিন্তু যখন আওয়ামী লীগ সরকার, বর্তমান সরকার আবারও ক্ষমতায় এলো, তখন কিন্তু প্রত্যেকটা জিনিসের গতি পায় এবং আমরা কিন্তু তখন শুরু করি আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। আমরা প্রথমে 2010 থেকে যদি আমরা বলি, যে আমরা কিন্তু প্রথমে আমরা অফসাইট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি। অফসাইট ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমরা প্রথম শুরু করি বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়াকৈরে, যে ভিতরে ইন্টারনাল রোড, তারপর কানেক্টিভিটির মধ্যে আছে যে আমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেম, ওয়াটার রিজার্ভার, পাম্প তৈরি করা, কারণ আমাদের পানির দরকার পড়বে, আমাদের বিদ্যুতের দরকার পড়বে, ইন্টারনাল আমাদের যে ইলেকট্রিসিটি কানেক্টিভিটি, সেটা আমরা তৈরি করি। এবং আমরা সেই সাথে আমাদের ভিতরে কাজ করার জন্য আমরা কিন্তু যাতে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টও তৈরি করি, এবং ভিতরে ইন্টারনাল রোডগুলো আমরা তৈরি করি, যেন আমাদের ইনভেস্টরদের যাতায়াতের সুযোগ থাকে, ভালোভাবে তারা যেতে পারে, সাব স্টেশন তৈরি করা হয়। এই ইনফ্রাস্ট্রাকচার গুলো কিন্তু আমরা ভিতরে রেডি করি। সেই সাথে এরপরে কিন্তু আমাদের শুরু হয় যে অনসাইট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। তো আমরা বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আমরা কিছু করেছি নিজেরা, কিছু করছেন আমাদের পিপিপি পার্টনাররা। তো একটি বিষয় যে এখানে কিন্তু পিপিপি পার্টনারের মাধ্যমেও কাজ করলো, যে প্রথম দিকে তাদের একটু গতি কম থাকলেও এখন কিন্তু গতি অনেক ভালো, যে প্রায় আমরা 4 লক্ষ স্কোয়ার ফিটেরও বেশি আমরা কিন্তু
প্রায় 4.5 লাখ 5 লাখ স্কোয়ার ফিটের মতো আমরা কিন্তু বিজনেস এনভায়রনমেন্ট আমরা স্পেস তৈরি করতে পেরেছি ইনভেস্টরদের জন্য। তাছাড়া ইনভেস্টররা নিজেরাও কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। তো আমরা যদি বঙ্গবন্ধু হাইটেক সিটি থেকে একটু বাইরে যাই, যেমন সিলেটে আমাদের ওইখানে 163 একর জমি আছে, সেইখানেও কিন্তু আমরা অফসাইট ইনফ্রাস্ট্রাকচার, অনসাইট ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করি নাই। অল্প একটু বোধহয় 20-30 হাজার স্কোয়ার ফিট আছে, কিন্তু সেখানে আরেকটি যে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকুবেশন সেন্টারের আওতায় আরেকটি প্রকল্প হচ্ছে, সেইখানেও আমাদের প্রায় 50,000 স্কোয়ার ফিট কিন্তু গড়ে উঠবে। এই আগামী ডিসেম্বরের মধ্যে এটা অনবোর্ড হবে। রাজশাহীতে হচ্ছে। তো আমরা কিন্তু ইতিমধ্যে চট্টগ্রামে একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক করেছি, রাজশাহীতে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকুবেশন সেন্টার আমাদের একদম সেইখানে ফুললি ভাইব্রেন্ট, আমাদের জনতা টাওয়ার ভাইব্রেন্ট। তো এইগুলো কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। আমরা যদি একেবারে ইন শর্ট বলি, তাহলে আমরা 12.5 লক্ষ স্কোয়ার ফিট আমরা কিন্তু এই মুহূর্তে তৈরি করেছি। এবং আমাদের শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকুবেশন সেন্টার যখন আমাদের অন বোর্ড হবে, এবং এটা আমাদের ডিসেম্বরের মধ্যেই হবে, তখন কিন্তু আমাদের প্রায় এটা 20 লক্ষ স্কোয়ার ফিটে দাঁড়াবে। তো এই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা আমরা গড়ে তুললাম, সেই সাথে কিন্তু আমাদের যে পলিসি সাপোর্টের কথা বলেছি, যে সরকার প্রায় 14টা জায়গায় 14টা বিষয়ে ইনসেন্টিভ দিচ্ছে, প্রিফারেন্সিয়াল প্যাকেজ ঘোষণা করেছে। এর ফলেই, শুধু এই প্রিফারেন্সিয়াল প্যাকেজের ফলেই এবং আমাদের হাইটেক পার্কের ইনফ্রাস্ট্রাকচারের কারণেই কিন্তু আমাদের 2016 পর্যন্ত যদি দেখি, আমাদের দেশে এই ডিজিটাল ডিভাইস তৈরি করার মতো ইনভেস্টর ছিল না। এখন কিন্তু আমরা বঙ্গবন্ধু হাইটেক সিটিতে জায়গা দিতে পারছি না, 47টি কোম্পানিকে আমরা জায়গা দিয়েছি। সিলেটে র্যাঙ্কস একাই 32 একর জায়গা নিয়েছে, হামকো নিচ্ছে, বা আমাদের খুলনায়। তো সবাই কিন্তু নিচ্ছে। এখন কিন্তু যে এই গতিটা এসছে, এটা কিন্তু সরকারের এই প্রণোদনা সহায়তার জন্য, এই প্রিফারেন্সিয়াল প্যাকেজের জন্য, যে নীতি সহায়তার জন্য। তো হিউম্যান রিসোর্স একটি ফ্যাক্টর। এই হিউম্যান রিসোর্স আমরা সাপ্লাইয়ের জন্য আইসিটি ডিভিশন অনেকগুলো প্রজেক্ট নিয়েছে। তো আমরাও সাথে সাথে হাইটেক পার্ক অথরিটি থেকে আমরাও কিন্তু অনেক, এটা আমাদের সব মিলিয়ে প্রায় 30,000 জনকে আমরা প্রশিক্ষিত করেছি। এবং সাপোর্ট টু ডেভেলপমেন্ট কালিয়াকৈর হাইটেক পার্ক ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় আমরা কিন্তু ভেন্ডর সার্টিফাইড ট্রেনিং গুলো দিচ্ছি। ভেন্ডর সার্টিফাইড মানে এটা কিন্তু আমাদের বাংলাদেশের সার্টিফাইড হয় না, এটা কিন্তু ভেন্ডররাই দেয়, যেমন সিসকো এবং এরকম। তো এটাতেও কিন্তু আমাদের দেশের কিন্তু একটা কম্পিটেন্সি কিন্তু বেড়ে যাচ্ছে, যে লোকজন ওয়েবসাইট সার্চ দিলে তারা কিন্তু বলতে পারবে যে এই দেশে এতগুলো লোক রয়ে গেছে। তো সেই সাথে আমরা আরেকটি জিনিস করছি, যে আমাদের হাইটেক পার্কে যারা আসছেন টেনান্ট, তাদের প্রয়োজন অনুযায়ী তাদের এমপ্লয়ীদের ট্রেনিং দেওয়ার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে, আমরা কিন্তু সেটাও করছি। তো এই বিষয়গুলো আছে। তারপর আবার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য আমরা ইউনিভার্সিটি পর্যায়ে আমরা 31টা ল্যাব, স্পেশালাইজড ল্যাব করে দিয়েছি, যেটা রোবোটিক থেকে শুরু করে ডেটা অ্যানালাইটিক ল্যাব, মানে বিভিন্ন তাদের চাহিদা মোতাবেক আমরা ল্যাব তৈরি করেছি। এবং নতুন আরেকটি প্রকল্পের আওতায় আমাদের শুধু টেনান্টদের, বাংলাদেশে যারা এই ম্যানুফ্যাকচারিং এ কাজ করবে, তাদের জন্য কিন্তু আমরা কমন ফ্যাসিলিটিস নিয়ে কিন্তু আমরা একটা 4টা ল্যাব করছি এই পর্যায়ে, পাইলট আকারে অনেকটা বলতে গেলে। যে এই ল্যাবগুলো থাকবে, সবার অ্যাক্সেস থাকবে, তারা আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে অ্যাক্সেস পাবে, এবং তারা এই সফটওয়্যার গুলো ইউজ করবে। আমাদের সার্ভারে আমরা সফটওয়্যার গুলো রাখবো, যেমন চিপ ডিজাইনের জন্য অনেক দামি দামি ক্যাডেন্স বা আরো অনেকগুলো সফটওয়্যার লাগে। তো এই সফটওয়্যার গুলো আমরা রেখে দেব, লোকজন তাদের কিনতে হবে না, তারা শুধু তাদের লোক দিয়ে এখানে এই সফটওয়্যার ইউজ করে তারা ব্যবহার করতে পারবে। আমরা এই ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু রেডি করে দিচ্ছি। তো আমরা লাইফস্টাইল এনশিওর করার জন্য বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আমরা রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস তৈরি করছি। সেখানে
5 তারা বা 4 তারা হোটেল হবে, 4 তারা হোটেল হবে, 4 স্টার হোটেল, তারপরে হোটেল কাম কনভেনশন সেন্টার অ্যাকচুয়ালি সেই, এবং শপিং মল হবে। তো আমরা চাচ্ছি যে আমাদের ইয়ত যারা কাজ করবে তারা যেন কখনো এখানে কাজ করতে মনোটনি ফিল না করে, তারা যেন এখানে থাকার জন্য আগ্রহী হয়। আমরা সেইভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলো গড়ে তুলতে চাচ্ছি। তো এইগুলো হলো আমাদের হাইটেক পার্ক থেকে পরিকল্পনা, এবং ম্যাক্সিমাম বাস্তবায়িত হয়েছে যেমন ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে। তো আমরা চাই যে আগামী দিনগুলোতে আমাদের কর্মকাণ্ড আরো বাড়বে, এবং আমাদের যে 2041-এর মধ্যে উন্নত বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে যে আমাদের বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প, সেটি আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে হাইটেক পার্কের একটি গুরুত্বপূর্ণ অবদান থাকবে। ধন্যবাদ স্যার আপনার খুব মূল্যবান একটি বক্তব্যের জন্য। এবং যে জিনিসটা বললেন যে আমাদের যে হাই স্পিড কানেক্টিভিটি এবং যে ইনফ্রাস্ট্রাকচার গুলো হচ্ছে, এগুলো কিন্তু মানে একটা বড় আমূল পরিবর্তন নিয়ে আসবে আমাদের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে ভিশন, ওই ভিশনের ক্ষেত্রে যে একাত্মভাবে আমাদের যে বিভিন্ন সংস্থা কাজ করছে, তারই একটি আপনার থেকে একটি সম্পূর্ণ প্ল্যান পরিকল্পনা শুনতে পেলাম। ধন্যবাদ আপনাকে। চলে যাব আবার বিকর্ণ স্যারের কাছে। বিকর্ণ স্যার, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। স্যার কি আছেন? ভাই জি স্যার, আমি আপনাকে যে কোয়েশ্চেনটা করতে চাই খুবই ইম্পর্টেন্ট আমাদের তরুণদের ক্ষেত্রে, এবং আমরা যে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা জাতি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এবং সবার ক্ষেত্রে দেখা যায় যে সারা জীবনে একবারই আসে, যেটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অপরচুনিটি গুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি ডিজিটাল কানেক্টিভিটির থ্রুতে, এবং আপনারা যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, এই ব্যাপারটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এই অপরচুনিটিটাকে, এবং আমাদের তরুণ মানে আমরা একটা তরুণ জাতি, আমরা কিভাবে টোটাল অপরচুনিটি গুলোকে বাস্তবায়ন করতে পারি এবং কাজে লাগাতে পারি, স্যার আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। এখন স্রষ্টার আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি, সবচেয়ে মহান সৃষ্টি হলো মানুষ। এর চাইতে কোনো মহান সৃষ্টি হয়নি, ভবিষ্যতেও কখনো হবে। কারণ আমাদের দেশে যত সম্পদই থাক না, আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো মানুষ, কোন সন্দেহ। কিন্তু আমাদের অতীতে সবচেয়ে বড় সম্পদ, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, এগুলোকে আমরা সেভাবে কাজে লাগাতে পারিনি, মানব সম্পদ আমরা সৃষ্টি করতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় আইসিটি অ্যাডভাইজার মহোদয় এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন তারুণ্যের শক্তি, ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে বড় জায়গা হলো তারুণ্যের শক্তি, তরুণ সম্পদকে আমাদের কাজে লাগানো দরকার। এবং এখানে আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের দেশের এই 17 কোটি মানুষ, এর 70% তাদের বয়স হলো 35 বছরের নিচে, টকবগে যুবক। তারা 35 বছরের নিচে মানে হলো দে আর কমপ্লিটলি ইয়াং এজ, তারা যে কোনো অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে। আর আমাদের যদি গড় বয়স আমরা হিসাব করি তাহলে পরে 27-এর নিচে, 26+। আপনি যদি জাপানে দেখেন, জাপানে এর বেশিরভাগ মানুষের বয়স এখন 60 আপ, এবং এই সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। এই জনগোষ্ঠীকে টেক কেয়ার করার জন্য ইয়াংদের প্রয়োজন আছে। ফলে তাদের ইন্ডাস্ট্রি চালানোর মতো, ইকোনমি চালানোর মতো জনগোষ্ঠী ক্রমেই কমে যাচ্ছে। একই ঘটনা ঘটছে সারা ইউরোপে, আমেরিকাতে। তো আমাদের এই জায়গাটার বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা এতদিন ছিলাম, বিভিন্ন জায়গা থেকে আমরা সাপোর্ট নিয়েছি, সাহায্য নিয়েছি। আমরা এখন বলছি নো, we can also provide support to our young trained up manpower. চিন্তা করে দেখেন আমাদের 70% মানে কি, প্রায় 13 কোটি মানুষ সবচাইতে বেশি প্রোডাক্টিভ এজে আছে। তাদের মিনিংফুল ক্যাপাসিটি ফর ওয়ার্ক ইজ ভেরি ভেরি হাই। শুধু দরকার তাদেরকে উপযুক্ত পরিবেশটা তৈরি করতে। আপনি জানলে খুশি হবেন, ঢাকা শহর এখন আউটসোর্সিং এর দিক থেকে ইন টার্মস অফ নাম্বার ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট
এটা আমার কথা না, অক্সফোর্ড ইন্টারনেটের তথ্য। আমাদের 6.5 লক্ষ মানুষ কাজ করে এই ফ্রিল্যান্সিং এবং সেখান থেকে আমাদের প্রায় $1 বিলিয়ন কাছাকাছি ইনকাম হয়, যদিও আমি মনে করি ইনকামটা একেবারেই কম। আগামী 2023 সালের মধ্যে এই সংখ্যা আমরা আশা করছি 10 লক্ষ, আরো 10 লাখ মানুষ যুক্ত হবে এবং সেখান থেকে আমাদের ইনকাম আসবে আরো $5 বিলিয়ন। এবং 2030 সালে আমাদের ফরেন কারেন্সি ইনকামের সবচেয়ে বড় সোর্স হবে আমাদের আইসিটি। এখন যেটি আমরা করি গার্মেন্টস থেকে, এবং গার্মেন্টস এর মেজরিটি প্রায় 90% চলে যায় বিভিন্ন ধরনের এইগুলো আমদানি করতে, এবং এখান থেকে আমাদের প্রফিট মার্জিন থাকে ভেরি মিনিমাম। আইসিটি হলো কমপ্লিটলি রিভার্স। একজন তরুণের তার ইনভেস্টমেন্ট হলো, একটা হলো তার মেধা, একটা ল্যাপটপ লাগবে আর ইন্টারনেট লাগবে। তার মেধাকে এবং এক্সপার্টাইজকে কাজে লাগিয়ে সে যেটা উপার্জন করবে প্রায় পুরোটাই হলো তার প্রফিট। সুতরাং এখান থেকে যদি আমাদের আগামী 2030 সালে যদি আমরা $50 বিলিয়ন উপার্জন করি, তাহলে $50 বিলিয়ন $45 বিলিয়ন হবে আমাদের প্রফিট, নেট ইনকাম। এই জায়গাটা আমাদের কিন্তু দুনিয়া, এই ক্ষমতা কিন্তু দুনিয়ার কোন দেশেরই নেই। ওয়ার্ল্ডে বলছে যে ব্রাজিল নাকি এই ক্ষমতা আছে, কিন্তু ব্রাজিলের এখন তাদের যে ন্যাচারাল রিসোর্স আছে সেটাকে তারা এক্সপ্লোর করতে তাদের যে ম্যান পাওয়ার আছে সেটা প্রায় পুরোটাই লেগে যাবে। ব্রাজিল এখন সবচেয়ে বেশি কনসেন্ট্রেট করছে তাদের ন্যাচারাল রিসোর্সটাকে এক্সপ্লোর করতে। আমাদের ন্যাচারাল রিসোর্সটাকে ওই রকম যেহেতু নাই, সুতরাং আমাদের সবচেয়ে বেশি জনসংখ্যা আমরা কাজে লাগাতে পারবো ফর আউটসোর্সিং। সুতরাং ওয়ার্ল্ডে আউটসোর্সিং এর ইন্টেন্সিটিতে এবং আউটসোর্সিং এর যে পটেনশিয়ালিটিতে উই আর টপিং দ্য লিস্ট, নিঃসন্দেহে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেটা বলেছেন, যেটা স্বপ্ন দেখিয়েছেন, মাননীয় আইসিটি অ্যাডভাইজার যে জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন, যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আমরা যে ডিজিটাল কানেক্টিভিটি যে জায়গায় আছি, আমাদের সামনে একটা বিশাল সম্ভাবনা আসছে। শুধু দরকার আমাদের ম্যান পাওয়ার যারা আছে তাদেরকে ট্রেন্ড আপ করা এবং তাদেরকে কানেক্টেড করে দেওয়া। আমরা আমাদের এই অর্জন, আমাদের এই দ্রুত অগ্রগতি দুনিয়ার কোনো শক্তি নেই যারা আমাদেরকে থামিয়ে রাখতে পারে। শুধু আমাদের দরকার ইউনিটি, আমাদের সঠিক প্ল্যানিং এবং আমাদের তরুণ প্রজন্মকে আপনার মতো যারা ইয়াং ইন্সপায়ার যারা করতে পারে, এরকম হাজার হাজার ইমরান ফাদ আমাদের প্রয়োজন। এরকম হাজার হাজার ইমরান ফাদ, লক্ষ লক্ষ ইমরান ফাদের মাধ্যমে আমরা জাতির জনকের স্বপ্ন পূরণ করবো। মাননীয় প্রধানমন্ত্রী ইনোভেটিভ বাংলাদেশ আমাদের 2041 সাল লাগবে না, আমরা মনে করি 2031 সালের ভিতরে আমরা ইনোভেটিভ বাংলাদেশ পাবো নিশ্চিতভাবেই, কোনো সন্দেহ নেই। অসাধারণ, অসাধারণ স্যার। আপনি যেটা বললেন বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের কথাই মনে পড়ে গেল, যে আমাদেরকে 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবেন, এবং আমরা যে জাতি, আমরা যুদ্ধজয়ী জাতি, এবং আমাদেরকে দাবিয়ে রাখাটা কিন্তু আসলেই খুবই টাফ। এবং আপনার এই বক্তব্য আপনি যেভাবে বললেন, যারা শুনছেন তারা আসলেই অনুপ্রাণিত হবে, এবং যারা তরুণরা আমরা 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 যারা দেখছি তারাও আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনাদের এই ইনিশিয়েটিভ গুলো কারণে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি অদম্য গতিতে। ধন্যবাদ স্যার। আমি চলে যাচ্ছি। আপনি তো বললেন আমাদের জাতির জনকের কথা। 71 সালে জাতির জনক স্বপ্ন দেখেছিলাম আমরা স্বাধীন হব। আমরা 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখলেন, আমাদের স্বপ্ন দেখালেন, আমরা ডিজিটাল বাংলাদেশ অর্জন করবো। অবিশ্বাস্য মনে হয়েছে। দুনিয়া বলে দিল তোমরা কিছুই পারবা না, তোমরা তো তলাবিহীন ঝুড়ি। আমরা 2021 আগেই সেটি অর্জন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে 2041 সালে আমরা ইনোভেটিভ বাংলাদেশ হব, উন্নত বাংলাদেশ হব। আমরা তার আগেই নিশ্চিতভাবে বলতে পারি এই জাতি 2041 সালের আগেই উন্নত বাংলাদেশ হবেই হবে, কোনো সন্দেহ নেই। আমরা পারি এবং পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং এবং আপনি যেটি বললেন জাতির জনকের, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন, এবং আমরা যে জাতি তাদের আমাদের অদম্য গতিতে যে এগিয়ে যাচ্ছি, এবং আমাদেরকে আটকিয়ে রাখাটা আসলেই দুরূহ ব্যাপার হবে সামনের সময়গুলোতে। এবং ধন্যবাদ দিতে চাই স্যার আপনাকে আবারও। এবং চলে যাব আবার তানিম ভাইয়ের কাছে। তানিম ভাই, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। যেহেতু আপনি প্রাইভেট সেক্টর থেকে এসেছেন এবং প্রাইভেট সেক্টরের সাথে কাজ করছেন, তো আমরা রিসেন্টলি বা যে জিনিসটা আমরা এখন দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া কোলাবোরেশন, আমরা আমাদের যে
শিক্ষিত তরুণের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, তার ক্ষেত্রে একটা অন্যতম বিষয় আমরা যেটা দেখেছি যে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। আমাদের তরুণরা কিন্তু আসলে জানে না যে তারা আসলে কোন ব্যাপারে নিজেদের দক্ষতা বা তাদের স্কিলটাকে এনহ্যান্স করবে, এবং এট দ্য সেম টাইম আমাদের যে ইন্ডাস্ট্রিরও কিন্তু ওই এক্সপেকটেশনটা তারা মিট আপ করতে পারছে না, দেখে দেখা যাচ্ছে যে এই শিক্ষিত বেকারের সংখ্যাটা প্রতিদিন বাড়ছে। তো আপনি এই ব্যাপারটা নিয়ে কি চিন্তা করছেন, কিভাবে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে আমরা একটি স্কিলড এবং আমরা একটি আরো শিক্ষিত এবং এমপ্লয়েড জাতি ক্রিয়েট করতে পারি? তানিম ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। জি, থ্যাংক ইউ ইমরান ভাই। সো বেসিক্যালি আমি প্রাইভেট সেক্টর থেকে এসেছি, আমাদের বিজনেসটা হচ্ছে R&D বেসড ডিভাইস ম্যানুফ্যাকচারিং। সো আমার পয়েন্ট অফ ভিউটা থাকবে হচ্ছে ওই পার্সপেক্টিভ থেকেই। So recently, we had the privilege to actually visit Ruet. So basically, রুয়েটের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে যে যেখানে রুয়েট আমাদের সাথে রিসার্চ কোলাবোরেশনে যাবে, প্লাস রুয়েট আমাদেরকে আমরা অ্যাকচুয়ালি we're going to test, try to employ Ruet graduates. So far, alhamdulillah, it's going very well. আমাদের ফ্রেশ কিছু গ্রাজুয়েটস আমরা নিয়েছি রুয়েট থেকে, and they are performing alhamdulillah mashallah excellent. I'm so proud of them. Young engineers. প্রবলেমটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের যেহেতু স্কোপটা নেই, এত যে ইঞ্জিনিয়ার্স আমাদের বের হচ্ছে, আমাদের কিন্তু ওরকম স্কোপ এখনো বাংলাদেশে ক্রিয়েট হয়নি। হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। এই যে ডিজিটাল ডিভাইস যে আমাদের রেভলিউশন হচ্ছে, সেখানে আস্তে আস্তে করে আমাদের স্কোপগুলো ক্রিয়েট হয়েছে। বাট ম্যাক্সিমাম গ্রাজুয়েটসই বের হয়ে কি করে? They go and work for a call center. They go and work for a bank. সো একটা ইঞ্জিনিয়ার কেন একটা ব্যাংকে কাজ করবে? একটা ইঞ্জিনিয়ার কেন একটা কল সেন্টারে কাজ করবে? সে 4 বছর 5 বছর ধরে কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়ে তো ব্যাংকে কিংবা কল সেন্টারে কাজ করার মতো তার সিচুয়েশন থাকবে না। সো আপনার পয়েন্ট অফ ভিউ যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, সো রুয়েটের সাথে আমাদের যে এগ্রিমেন্টটা হয়েছে যে আমরা রুয়েটে ডিরেক্ট ফান্ডিং করব for them to research a particular technology for us since they have the facility. ওনাদেরকে IoT ল্যাব করে দিয়েছেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি। তারপরে ওনাদের নিজস্ব অনেক ল্যাব আছেন ওখানে। ওনাদের একাডেমিয়া খুব স্ট্রং একটা ফ্যাকাল্টি আছে ওখানে, যারা ওদেরকে কনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা ওনাদের কাছ থেকে কন্টিনিউয়াস সাপোর্ট পেয়ে যাচ্ছি। সো এই জিনিসটা খুবই দরকার। কোলাবোরেশনের কথা আরো বলবো যে ফর এক্সাম্পল শফিক স্যার একটু আগে বলেছেন যে ওনারা সফটওয়্যারের জন্য অনেক ফ্যাসিলিটি ক্রিয়েট করে দিচ্ছেন ফর দ্য ইন্ডাস্ট্রি। আমি এখানে শফিক স্যারের কাছে আমার কোয়েশ্চেনটা থাকবে যে সফটওয়্যার ঠিক আছে, ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার্ক, বাট হার্ডওয়্যারের জন্য কি ধরনের কোনো ফ্যাসিলিটি ক্রিয়েট করা যায়? বিকজ আমরা যারা রিসার্চ নিয়ে কাজ করি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমাদের একটা বিশাল বড় সমস্যা হচ্ছে আমাদের availability of tools and machineries. Recently আমি BTEC ভিজিট করেছিলাম, বাংলাদেশ Industry Technical Assistance Center. I was actually blown away. ওদের যে টুলস গুলো আছে, and that's for general public use. আমরা ওখানে যে টুলস গুলা ভাড়া করে ওখানে কাজ করতে পারি, ওদের মোল্ডিং মেশিনস আছে, ওদের 3D প্রিন্টার্স আছে। সো এই ধরনের একটা ফ্যাসিলিটি আমাদের ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারারদের জন্য দরকার, যেখানে ফর এক্সাম্পল বাংলাদেশে আমাদের একটা পিসিবি বানাতে হলে আমাদের চায়নাতে যেতে হয়, চায়নাতে পাঠাতে হয়, ওখান থেকে ডাবল লেয়ার, 3 লেয়ার, 4 লেয়ার, 5 লেয়ার পিসিবি আমাদের ওখান থেকে বানিয়ে নিয়ে আসতে হয়। সেটা there is a মানে এটা একটা ডেফিনেটলি একটা কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ইট, যে একটা আমাদের ডিজাইন ফেজ থেকে একটা পিসিবি আসা পর্যন্ত আমাদের 3 to 4 উইকস নষ্ট হয়ে যায়। এই 3-4 উইকস আমরা কোনো কাজ করতে পারি না। whereas আমাদের বাংলাদেশে যদি একটা গভর্নমেন্ট ফ্যাসিলিটি থাকে যেখানে শুধুমাত্র রিসার্চের জন্য ওনারা পিসিবি সাপোর্টটা দিবে, পিসিবি ম্যানুফ্যাকচারিং সাপোর্টটা দিবে, তাহলে আমাদের লাইফ আরো অনেক ইজি হয়ে যায়। কোলাবোরেশনের ক্ষেত্রে আমি আরো বলবো, রিসেন্টলি উই অ্যাকচুয়ালি started forming an organization called Digital Device Manufacturers and Exporters Association. এটা হচ্ছে শফিক স্যার, হাইটেক পার্ক ওনাদের, তারপর সামি ভাই ফ্রম ILICT ওনাদের উদ্যোগে জিনিসটা হয়েছে, মাহবুব ভাই জিনিসটা লিড দিচ্ছেন এখন ফ্রম ডেটাসফট। সো ডিডিএমএ হওয়ার পরে আমরা যেটা দেখলাম যে আমাদের যে ধারণা ছিল যে আমরা একাই ইন্ডাস্ট্রিতে, আর খুব একটা মানুষ নেই, কথাটা একেবারেই ভুল। ছোট পরিসরে অনেক ছোট ছোট কোম্পানি এই ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করছে ইন্ডাস্ট্রিতে। সো এই অ্যাসোসিয়েশনটা হওয়ার পরে যেটা হয়েছে যে আমাদের সবার মধ্যে কোলাবোরেটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। আমি হালিমা গ্রুপের ফ্যাসিলিটি ভিজিট করলাম, টগর ভাইয়ের ফ্যাসিলিটি। সো
আপনারা অনেকে হয়তোবা জানেন না, হালিমা গ্রুপ কুমিল্লার মতো একটা জায়গায় বিশাল বড় একটা ফ্যাসিলিটি ক্রিয়েট করে রেখেছে। ওনাদের 950 এমপ্লয়িজ, 90% অফ দেম আর ফিমেল ওয়ার্কার্স। সো এটা দেখে আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড। ওনারা মোবাইল ফোন চার্জার্স, ব্যাটারিজ বানাচ্ছেন। কিন্তু টগর ভাই আমাকে বলল যে তারিক ভাই, আপনারা একটা ডিভাইস, একটা টেকনোলজি ক্রিয়েট করে দেন, আমি এটা প্রোডাকশনে নিয়ে যেতে পারবো। আমার ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, এই চ্যানেলের থ্রুতে আমি এটা ডিস্ট্রিবিউট করতে পারবো। সো এই যে কোলাবোরেশনটা, এই কোলাবোরেটিভ অ্যাপ্রোচটা আমাদের দরকার। আমাদের এই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করার জন্য এই কোলাবোরেটিভ অ্যাপ্রোচটা খুবই খুবই জরুরি এখন। Sharing of resources and facilities. For example, আমাদের ল্যাব, আমাদের এসএমটি মেশিন আছে, সেই মেশিনটা আমাদের নিয়ে এসেছি আমরা। সো ইটস আ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ। বাট আমাদের মতো একটা অর্গানাইজেশন এখন একটা এসএমটি মেশিন ফুল ক্যাপাসিটিতে ইউজ করা ইজ নট ফিজিবল, কারণ আমাদের ওই ধরনের ডিমান্ড এখনো নেই। আমাদের মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 4000 কম্পোনেন্ট পার আওয়ার। সো দ্যাটস আ লট। সো এই জিনিসগুলা, এই ডিডিএম এর যে মেম্বার আছেন, ওদের কাছে আমি ওপেন প্রপোজাল দিয়েছি যে আপনাদের যদি পিসিবি রিলেটেড সাপোর্ট, পিসিবি মাউন্টিং রিলেটেড সাপোর্ট লাগে, সেটা আমরা দিতে পারবো। সো বেসিক্যালি এটাই আর কি। সো এই কোলাবোরেশনটা আমাদের আরো দরকার। আরেকটা জিনিস আমি বলতে চাই যে, ফর এক্সাম্পল, আমরা যে এই রিসার্চ নিয়ে কাজ করছি, ধরেন ফর এক্সাম্পল রুয়েট এর কথা বারবার বলছি, যেহেতু ওদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে, আইইউটির সাথে একটা এগ্রিমেন্ট হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির সাথে কথা চলছে। সো এই রিসার্চ অর্গানাইজেশন গুলো, ইউনিভার্সিটি গুলাকে যদি আমরা ডিরেক্ট ফান্ডিং করি, এখানে হাইটেক পার্ক কিংবা আইসিটি মিনিস্ট্রি একটা ভূমিকা থাকতে পারে, যে জায়গায় আইসিটি মিনিস্ট্রি আর হাইটেক পার্ক কোম্পানিদের উপর ডিরেক্টলি ইনভেস্ট না করে, রিসার্চ অর্গানাইজেশনের উপর ডিরেক্টলি ইনভেস্ট না করে, ওনারা রিসার্চ ফান্ডে ইনভেস্ট করতে পারেন in the form of incentive. শফিক স্যার একটু আগে ইনসেন্টিভ মেনশন করেছেন। সো ইনসেন্টিভটা হতে হবে প্রোঅ্যাক্টিভ, প্রোডাক্টিভ ইনসেন্টিভ, নট জাস্ট আমাকে টাকা দিলেন, টাকাটা নিয়ে আমি যে খরচ করলাম, না। ইট হ্যাজ টু বি ফর সামথিং, যে একটা টেকনোলজি আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য দরকার, এই টেকনোলজিটা রিসার্চ করার জন্য, ধরেন ফর এক্সাম্পল হাইটেক পার্ক ফান্ডিং করলো ইউনিভার্সিটিকে, আপনারা এই রিসার্চটা, এই টেকনোলজিটা রিসার্চ করে দিবেন, এই টেকনোলজিটা চলে যাবে হচ্ছে এই অর্গানাইজেশনটার কাছে, আমাদের একটা ইনভেস্টরদের কাছে। সো দ্যাটস মাই পয়েন্ট অফ ভিউ অফ দ্য হোল এরিয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তানিম ভাই আপনার অবজারভেশনের জন্য। এবং আমি যেটা পার্সোনালি আমরা দেখেছি যে রাইট নাও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা স্টুডেন্ট পার্টিসিপেশন ইনটু ডিফারেন্ট কর্পোরেট এনগেজমেন্ট, এটা কিন্তু বিভিন্নভাবে বাড়ছে, এবং এই জিনিসটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখন আমাদের আরো ইনিশিয়েটিভ নিতে হবে, সো দ্যাট তারা উদ্যোক্তা হোক বা তারা চাকরি ক্ষেত্রে যাওয়ার আগে মার্কেটের ব্যাপারে তাদের একটা ধারণা থাকে। সো আশা করি যারা তরুণরা দেখছে তারা এই ব্যাপারটাকে নিয়ে একটু চিন্তা করবেন। চলে যাব আবার শফিক স্যারের কাছে। শফিক স্যার যেহেতু একটি খুব গুরুত্বপূর্ণ পদে আছেন আমাদের হাইটেক পার্কে, এবং তার হাত ধরেই কিন্তু বেশ কিছু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। তো স্যারের কাছে যে আমি একটা কোয়েশ্চেন করতে চাই, এটা হচ্ছে হলো ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে। যেহেতু আপনারা ইনভেস্টার্সদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বাংলাদেশ অ্যাজ এ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি, এবং কিভাবে এইটার থ্রুতে সোশিও ইকোনমিক কন্ডিশনটাকে আমরা আরো শক্তিশালী করতে পারি, এই ব্যাপারে যদি আপনি একটু বলেন। শফিক স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেটি আমার মনে হয় যে আমাদের দেশে, আমাদের দেশ না শুধু সারা বিশ্বে, মানে শিল্পায়ন বা ব্যবসা বাণিজ্য যে কোনো ইনিশিয়েটিভ যদি সফল করতে হয়, সেইখানে ইনভেস্টমেন্ট একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা অত্যন্ত কঠিন একটি বিষয়। যে তবুও আমরা সরকারি পর্যায় থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। তো একটা বিষয় আমি একটু শুরু করব যে আমাকে আশিকুর রহমান তানিম উনি একটি প্রশ্ন করেছিলেন যে সফটওয়্যারের ক্ষেত্রে আমরা সরকারি পর্যায় থেকে সহায়তা দিচ্ছি, এবং হার্ডওয়্যারের ক্ষেত্রে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, শোনা যায় নাকি? জি জি, এখন যাচ্ছে। আচ্ছা, শোনা যায়, থ্যাংক ইউ। যার কারণে প্রায় সমস্যাটা করি। তো একটি বিষয় যে আমাদের কিন্তু যে সহায়তা সফটওয়্যারের ক্ষেত্রে আছে, যে হার্ডওয়্যারের ক্ষেত্রেও কিন্তু সেরকম সহায়তা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যে তানিম সাহেব আলোচনা করেছিলেন যে
আমাদের যে ডিজিটাল ডিভাইস যে আমাদের অ্যাসোসিয়েশনটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন, তাদের কথা বলছিলেন যে গতকাল যে আমাদের রাউন্ড টেবিল ডিসকাশনটা হলো, সেখানেও কিন্তু যে হার্ডওয়্যার সেক্টরের বিকাশের ক্ষেত্রে আমাদের সরকার কি করতে পারে তার জন্য বিস্তারিত আলোচনা হয়েছে। আমার মনে হয় গতকাল আলোচনার শেষে যে বিষয় ফাইন্ডিংস গুলো আমরা পেয়েছি, বা আমরাও আগে যে বিষয়গুলো নিয়ে কাজ করছিলাম, সেগুলো যদি আমরা একত্রিত করে আমরা যদি এইখান থেকে আমরা সরকারের কাছ থেকে আমরা প্রণোদনা প্যাকেজটা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু হার্ডওয়্যারের ক্ষেত্রে একটা বিশাল মানে হবে যে তারা যেতে পারবে। তো তারা কিন্তু এগিয়ে যেতে পারবে, এটা আমার বিশ্বাস। আর একটি বিষয় যেটা বলছিলাম যে আমরা যে কমন ফ্যাসিলিটিস হিসেবে ল্যাবগুলো তৈরি করব, এটা কিন্তু শুধু সফটওয়্যার কোম্পানি না, এটা কিন্তু আমাদের লক্ষ্য হলো হার্ডওয়্যার কোম্পানি। হার্ডওয়্যার কোম্পানিগুলোই কিন্তু এই কমন ফ্যাসিলিটিস ইউজ করতে পারবে, এবং এই ইউজ করে তাদের, কারণ হার্ডওয়্যারের একটা মুখ্য পার্ট তো হয় সফটওয়্যার, তাই না? হার্ডওয়্যার তো একা কাজ, যেমন চিপ ডিজাইনের কথা বলেছেন, আমি আমার আগের বক্তব্য বলেছি যে আমরা যে ক্যাডেন্স, মেন্টর, এদের আমরা সফটওয়্যার গুলো রাখবো, যাতে আমাদের যারা এই সেক্টরে কাজ করতে চান, কাজ করতে আগ্রহী, তারা যেন এইগুলো ইউজ করে তাদের ডিজাইন গুলো করতে পারে। তেমনি আমি আরো 3টি ল্যাব করব, এই 3টি ল্যাব করার আমার সুযোগ আছে নতুন প্রজেক্টে। তো আপনারা আমাদের পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ মোতাবেক আমরা এগুলো আমরা ডিজাইন করতে পারি, এটা ওপেন আছে। আমরা যদি একটু ইনভেস্টমেন্টের কথা চিন্তা করি, যে আমরা যদি নতুন উদ্যোক্তার কথা চিন্তা করি, নতুন উদ্যোক্তাদের কিন্তু বর্তমান সরকার অনেক সাপোর্ট দিচ্ছেন। সাপোর্টের মধ্যে যেমন আইডিয়া প্রকল্প আছে, যারা উদ্যোক্তা হিসেবে আসবে তাদের আইডিয়া বা তাদের প্রোডাক্ট নিয়ে যেটা সামনে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট দিয়ে থাকে সিড, প্রি সিড পর্যায়ে। তারপরেও যেন তারা সাপোর্ট পেতে পারে, তার জন্য কিন্তু কানেক্টিং বাংলাদেশ করা হয়েছে কোম্পানিটা। এই কোম্পানি কিন্তু 25 লক্ষ টাকা থেকে শুরু করে 5 কোটি টাকা বা আরো বেশি, বোধহয় 10 কোটি টাকা পর্যন্ত তারা ফান্ডিংটা করতে পারে। তো আমার মনে হয় যে যখন কোনো কোম্পানি 2 কোটি 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট পাবে, তারপরে কিন্তু তাদের এগিয়ে যাওয়া উচিত। তারা তাদের মার্কেটে, তাদের যে এরিনায় তারা সফল হবে, এটা আমার মনে হয় যে আমরা আশা করতে পারি। তো আপনারা জানেন যে আমরা হাইটেক পার্কের ভিতরে যে কোম্পানিগুলো আছে, সফটওয়্যার কোম্পানি, বিশেষ করে ছোট ছোট কোম্পানি বা হার্ডওয়্যার কোম্পানি যারা নতুন আসছে, তারা কিন্তু অনেক, এই সফটওয়্যার কোম্পানিগুলো বিশেষ করে এবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কিন্তু প্রণোদনা প্যাকেজ ঠিকভাবে তারা ব্যবহার করতে পারেনি, কারণ তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কিছুটা ফারাক ছিল, তারা মিট করতে পারেনি। তো আমরা কিন্তু চেষ্টা করছি, হাইটেক পার্ক অথরিটি থেকে বিভিন্ন ব্যাংকের সাথে আলোচনা হচ্ছে যেন কোল্যাটারাল ব্যতি রেখেই তাদের যেন ফান্ডিংটা করা হয়। তো আমরা ইতিমধ্যে আমাদের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে কথা হয়েছে, ব্র্যাক ব্যাংকের সাথে কথা হয়েছে, যে তারা কিন্তু আমাদের হাইটেক পার্কে যে টেনান্ট যারা থাকবেন, তাদের ছোট ছোট কোম্পানিগুলোকেও তারা ফান্ডিং করবে এবং বড় কোম্পানিগুলোকেও তারা ফান্ডিং করবে। কারণ এই ক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলো কিন্তু এখন তারল্য প্রবলেমে আছে, যে তাদের কাছে কিন্তু মানি আছে, কিন্তু এটা ইনভেস্টমেন্টের জায়গা নেই। তারা কিন্তু জায়গা খুঁজছে, এবং হাইটেক পার্কের যারা টেনান্ট তাদের কিন্তু তারা প্রথম সারিতে বিবেচনা করছে। তো আমরা আশা করছি যে এই ব্যাংকগুলোর সাথে যদি আমাদের টাই আপটা ঠিক মতো হয়ে যায়, আমরা যদি এটা অ্যাডমিনিস্ট্রেট করতে পারি, তাহলে আমাদের যেমন ছোট কোম্পানিগুলো, সফটওয়্যার কোম্পানিগুলো ফান্ডিং এর ক্ষেত্রে সহায়তা পাবেন, তেমনি বড় হার্ডওয়্যার কোম্পানিগুলো কিন্তু এইখান থেকে সহায়তা পেতে পারে। তো আমরা আশা করছি যে একটি ব্যাংক যদি আমরা অনবোর্ড করতে পারি, তাহলে তার দেখা দেখি এটা কিন্তু ক্রাউড সোর্সিং হবে, যে আরো ব্যাংকগুলো তখন চলে আসবে। কারণ আমাদের বাংলাদেশে খেয়াল করে দেখেন যে কেউ যদি
একটা লোক যদি কোথাও যায়, যদি অকাজেও যায়, সেইখানেও কিন্তু আমরা দেখি যে লোকজনের ভিড়। তো এই যে এই বিষয়টা যে যদি আমরা অ্যাঙ্কর ব্যাংক, যদি আমরা বড় ব্যাংক একটি বা দুটো আমরা হাইটেক পার্কের সাথে এই কাজে আমরা যদি সম্পৃক্ত করতে পারি, তাহলে আমার মনে হয় যে ফান্ডিং এর জন্য আমাদের ইনভেস্টরদের তেমন পরিশ্রম করতে হবে না। তাছাড়া আপনারা জানেন যে সরকারের এবং বিভিন্ন যে ডেভেলপমেন্ট পার্টনারদেরও তারাও ফান্ডিং করে থাকে, তাদের সাথেও আমাদের টাই আপ হচ্ছে। এবং ওয়ার্ল্ড ব্যাংক তো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই যারা হাইটেক পার্ক বা ব্যবসায় বা বেজায় বিনিয়োগ করে থাকে তাদের কিন্তু ফান্ডিং তারা এখনো দিচ্ছে, এবং এটা কিন্তু স্বল্প সুদে। এটাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এই মুহূর্তে। তো তাছাড়া আমি একটু আগেও বললাম যে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য তো সরকার অনেক সুবিধা রেখেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী স্টার্ট আপ বাংলাদেশ কোম্পানিতে 50 কোটি টাকা এই ইকুইটি ফান্ডিং এর জন্য, তারপর R&D এবং অন্যান্য ফান্ডিং এর জন্য আরো 100 কোটি টাকা বরাদ্দ রেখেছেন। যে এইগুলো আমাদের কাজে লাগাতে হবে। যে সেকেন্ড পার্সপেক্টিভ প্ল্যানে আমাদের কিন্তু ইনোভেশনের ক্ষেত্রে আমাদের ইন্ডিকেটর গুলো সবগুলো 50-এর নিচে কিন্তু নামিয়ে আনার কথা। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এই সরকার কিন্তু এটা নির্ধারণ করে দিয়েছে যে 50-এর নিচে আসবে। তার জন্য কিন্তু আমাদের ব্যাপক কাজ করতে হবে এই সেক্টরে, এবং কর্ম পরিকল্পনা ওইভাবে নির্ধারণ করতে হবে। শুধু লক্ষ্য স্থির নয়, আমরা সেইভাবেই এগোচ্ছি। আমাদের আইসিটি ডিভিশন সেইভাবে আমাদের নেতৃত্ব দিচ্ছে। বর্তমানে আইসিটি ডিভিশন আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, তার প্রুডেন্ট লিডারশিপে, আন্তরিক নির্দেশনায় আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তো আমার মনে হয় যে আমরা যখন এখানে পা ফেলেছি, আমরা সামনে এগিয়ে যাব, কারণ আমাদের চলা শুরু হয়েছে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, খুব সুন্দর করে বলেছেন। এবং আসলে মানে আপনাদের যে ইনিশিয়েটিভ গুলো, ওগুলোই কিন্তু আলটিমেটলি আমাদের যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে প্রক্রিয়া, ওটাকে আরো ত্বরান্বিত করবে এবং আরো আরো বেগবান করবে। আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে একটা কমন কোয়েশ্চেন দিয়ে আমরা শেষ করতে চাই। এটা হচ্ছে হলো আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 2041-এ যে মিশন ডেল্টা প্ল্যান, ওই ডেল্টা প্ল্যানের জন্য আমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি, এবং এখানে গভর্নমেন্ট এবং আমাদের যে ইউথ, তাদের কি ধরনের প্রিপারেশন এটার জন্য নেওয়া উচিত। বিকর্ণ স্যারকে দিয়ে শুরু করব। স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ইমরান ভাই। ডেল্টা প্ল্যান হলো 2100 সালের জন্য, মানে আমাদের সামনে আর 79 বছর রয়েছে। ডেল্টা প্ল্যানের পরিপূর্ণ বাস্তবায়ন হয়তো আমি দেখে দিতে পারবো না, হয়তো বা ইমরান ভাই পারবেন। কেমন, আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। আমাদের ইয়াং জেনারেশন যারা, তারা তো অবশ্যই পারবে। আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের জন্য আমাদের একেবারে স্বপ্নের উপরেও যে স্বপ্ন, সেই জায়গাটা হলো আমাদের ডেল্টা প্ল্যান। যখন আমরা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলছেন যে 2071 সাল, আমরা 1971 স্বাধীনতা পেয়েছি, তার 100 বছরের মাথায় কি আমরা হবো 2071 সাল। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা হব ওয়ার্ল্ডের সমৃদ্ধির সর্বোচ্চ শিখর আমরা পৌঁছাব। যেমন সিঙ্গাপুর পৌঁছেছে, যেমন জাপান পৌঁছেছে, একসময় আমেরিকা যেমন হচ্ছে, আমরা আমাদের এই দেশটাকে ওয়ার্ল্ডের সবচাইতে সমৃদ্ধ দেশ করবো। এবং এটি ছিল একসময় সারা দুনিয়ার জিডিপির 30% আসতো এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। সারা পৃথিবীর 30% আসতো এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। একসময় এই ভারতে যখন সবচেয়ে উন্নত সভ্যতা ছিল, তখন ইউরোপের লোকজন কাপড় পরা শিখে। আমেরিকা তো বহু দূরের কথা, আমেরিকা তখন রেড ইন্ডিয়ানরা একেবারেই বন জঙ্গলে ঘুরে বেড়াত। সেই ল্যান্ড এটা, এবং আমরা আমাদের সে পুরনো ঐতিহ্য তার চাইতে আরো বেশি গৌরবময়, তার চাইতে আরো বেশি মহিমান্বিত করে ফিরে যাব 2071 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সেখান থেকে আমরা ধরে রাখবো আমাদের উন্নয়ন অগ্রগতি অব্যাহত থাকবে। সবচাইতে উন্নতি যেটা হবে সেটি হলো 2100 সালে গিয়ে সবাই দেখবে মাথা উঁচু করে, যে বাংলাদেশকে একসময় তারা মনে করেছে এই জাতির
দ্বারা কোনো কিছু হবে না। সারা দুনিয়া আমাদেরকে ফলো করবে, সারা দুনিয়া আমাদেরকে ফলো করবে। আমাদের দেশে অসংখ্য অসংখ্য সৃষ্টি হবে, জ্যাক মার মতো মানুষ, বিল গেটস এর মতো মানুষ, মার্ক জুকারবার্গের মতো মানুষ, ইলন মাস্কের মতো মানুষ, সত্য নাদেলা, অঞ্জলি পিচা, এরকম অসংখ্য হাজার হাজার চলে আসবে, লক্ষ লক্ষ চলে আসবে। এবং আমাদের ইমরান ফাহাদের মতো কোটি কোটি ইমরান ফাহাদ এই দেশটাকে আমাদের সোনার বাংলা, দুনিয়ার সবচাইতে সমৃদ্ধশালী দেশ করতে। আমি নিশ্চিত, হয়তো আমি থাকবো না, আমার পরবর্তী প্রজন্ম। অসাধারণ, অসাধারণ স্যার। আপনার এই কথাটা সবার মনে থাকবে, এবং আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এবং ওই অগ্রযাত্রায় আপনার যে ভূমিকা, এটি সামনের দিকে আরো সমৃদ্ধশালী হবে ইনশাআল্লাহ আমরা মনে করছি। তানিম ভাই, আপনার যদি শেষ কিছু বলার থাকে about the preparation regarding 2041, তানিম ভাই। থ্যাংক ইউ ইমরান ভাই। বিকন স্যারের মতো আমি এত সুন্দর করে বলতে পারি না, কি সুন্দর করে বললেন উনি পুরো জিনিসটা গুছিয়ে। যদি আমাদের মানে মুভিং ফরওয়ার্ড আমাদের কি কি জিনিসপত্রতে ফোকাস করা উচিত, স্টার্টিং উইথ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, এই সেক্টরটা আমাদেরকে সুন্দর করে সাজানো দরকার। আমরা সবাই অনেক কয়টা অর্গানাইজেশন আছেন, আইসিটি ডিভিশন আছেন, হাইটেক পার্কের নিজেদেরও কিছু ট্রেনিং কোর্সেস আছে, এলআইসিটি আছে, যেটা আমি আগে বলেছি। এগুলো সবকিছুকে স্ট্রাকচার্ড করতে হবে, স্ট্রাকচার্ড করে আমাদের একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, আমাদের এই ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কোর্সেস গুলো হারিয়ে না যায়। প্রত্যেকটা প্রজেক্টের শুরুতে একটা করে কোর্স ক্রিয়েট করা হয়, কিন্তু সেভাবে ট্রেনিং ডেভেলপমেন্ট ওয়ার্ক বেসড ট্রেনিং আমাদের ফোকাস করতে হবে, যে প্রত্যেকটা স্কিল যাতে আমরা প্রপার ভাবে ডিফাইন করতে পারি, প্রপার ভাবে আমাদের কারিকুলাম সাজাতে পারি, এবং ওই স্কিলের জন্য আমাদের একটা স্কিলড ওয়ার্কফোর্স ক্রিয়েট করা দরকার। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যেটা ফোকাস করা উচিত ইজ ইম্পোর্ট সাবস্টিটিউশন এন্ড এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, যেটা হচ্ছে আমাদের মেইন এইম অফ দিস ডিজিটাল ডিভাইস রেভলিউশন, ম্যানুফ্যাকচারিং রেভলিউশন। সেটাতে আমাদের সবচেয়ে বড় ফোকাস হওয়া উচিত। এই বলে আমি শেষ করব। থ্যাংক ইউ তানিম ভাই আপনার বক্তব্যের জন্য। শেষ করব আমাদের শফিক স্যারকে দিয়ে। শফিক স্যার সবসময় স্বপ্নের কথা বলেন, সম্ভাবনার কথা বলেন, এবং স্যারের কাছ থেকে আজকে যে প্রিপারেশনের কথাটা আমি শুনতে চাচ্ছি, এটা হতে পারে আমাদের যে যারা ইনভেস্টার্স যারা দেখছেন, অনেক অনেক মানুষ এটার সাথে যুক্ত আছেন এবং তরুণরা যুক্ত আছেন এই ইভেন্টের সাথে, এই লাইভ স্ট্রিমিং এর সাথে। তো স্যার, আপনার তাদের প্রতি কি ধরনের নির্দেশনা বা তাদের প্রতি কি ধরনের সাজেশন থাকবে, যেটা বলে আমরা আমাদের আজকের সেশনটি শেষ করব স্যার? ধন্যবাদ ইমরান। আপনাকে শুনতে পাচ্ছি না। আমাদের এডিশনাল সেক্রেটারি সাহেব অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যে আমরা হয়তো থাকবো না, কিন্তু আমাদের এই যারা আজকের তরুণ তারাই থাকবে। এখন কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, আজকের তরুণ যারা তারাই থাকবেন। তো আমি একটু বলতে চাই যে আমরা কিন্তু লেডারটা সেট করেছি। আমরা কিন্তু জানি যে আমাদের কোথায় যেতে হবে। আমরা লেডারের কিন্তু যে প্রাথমিক ধাপগুলো আমরা অতিক্রম করে এসেছি, তাই এখন কিন্তু আমাদের শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। একটি জিনিস খেয়াল করবেন যে লেডারের যদি আমরা নিচের ধাপগুলো আমরা পার না হই, তাহলে কিন্তু সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবো না। তো আমাদের কিন্তু পথ চলা শুরু হয়েছে, এখন আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি। একটি বড় ব্যাপার যে সাহস, আমাদের কিন্তু সাহস ছিল না যে আমরা এগুলো পারবো। আমি আবারও বলি যে 2016 সনে যখন অনেকজনের সাথে কথা হয়েছে যে ম্যানুফ্যাকচারিং আপনারা শুরু করছেন না কেন, তখন তারা বলেছে যে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করা সম্ভব নয়। আমি নাম ধরে বলতে চাই না, উনি বেসিসের একজন অনেক বড় কর্ণধার ছিলেন, তো আমাদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, কিন্তু ওনারা সাহস পাননি। আজকে কিন্তু তানিমের মতো যারা এই মানে একেবারে সাহসী তরুণরা আছেন, তারাই কিন্তু সাহস দেখাচ্ছেন। এবং আমি নিশ্চিত বাংলাদেশে যে মেধা আছে, বাংলাদেশে যে সম্ভাবনা আছে, যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর কিন্তু এখনো গ্রিন ফিল্ড, এগিয়ে যাওয়ার সুযোগ আছে। তো আমাদের তরুণরা কিন্তু এগিয়ে যাওয়ার সাহস কিন্তু তাদের বুকে আছে। কিন্তু আমাদের ভালো জিনিস আমরা বাইরে আনতে পারিনি। আমরা জগদীশ চন্দ্র বসুর কিন্তু আবিষ্কার আনতে পারিনি। আমরা জানি যে উনিও রেডিও আবিষ্কার করেছিলেন, বেতার তরঙ্গ নিয়ে কাজ করেছেন, এটা কিন্তু নিয়ে গেছে অন্যজন। তো আমরা আসলে জানতাম না, এখন কিন্তু জানি যে হোয়াট টু বি ডান। আমরা কিন্তু এই মুহূর্তে জানি আমাদের কি করণীয়,
এবং আমরা জানি যে আমরা অন্যের সাথে কম্পিটিশন করে জিততে পারি, যে আমরা আমাদের ছেলেরা আপনারা জানেন যে রোবোটিক্সে ফার্স্ট হচ্ছে, বিভিন্ন কম্পিটিশনে পুরস্কার পাচ্ছে, সারা বিশ্বের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু তারা এই পুরস্কারগুলো ছিনিয়ে আনছে। এটা কিন্তু কারো দয়া না। তাহলে তাদের এই যে সাহস, তাদের এই মেধা, তাদের এই মনন এবং তাদের এই শক্তি সামনের দিনগুলোতে আমাদের অবশ্যই আমাদের ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করবে এবং সারা বিশ্ব একদিন আমাদের এডিশনাল সেক্রেটারি সাহেব যেটা বললেন যে উপর দিকে তাকিয়ে দেখবে যে বাংলাদেশ কোথায়, বাংলাদেশ কি করে গেল। আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো, আমরা আশাবাদী আমরা সেই জায়গায় পৌঁছবো। অসাধারণ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য, এবং আপনার এই বক্তব্য দিয়েই আমরা আজকে আমাদের এই সেশনটি শেষ করছি। এবং সবাইকে একটা জিনিস বলতে চাই যে খুব এই সময়টা হচ্ছিল সোশ্যালি ডিস্টেন্স থাকার সময় এবং ডিজিটালি কানেক্টেড থাকার সময়। তো আপনারা সবাই মাস্ক পরবেন এবং সবাই সেফ থাকবেন, এবং আশা করি সামনের সময়গুলোতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এই বলে আজকে বিদায় নিচ্ছি ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো এর সেমিনার থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।